আমি যেরকম ভুল করছি এরকম ভুল যেন কেউ না করে, বা আমার মতো ভুল করে কেউ যেন বাবা মাকে ছেড়ে আলাদা না হয়ে যায়। আচ্ছা, যেন বাবা মার সাথে একসাথে সবাই একসাথে থাকে, ফ্যামিলি সাথে। ঠিক আছে প্রিয় শ্রোতা, এতটুকু শুনেই আপনারা গল্পের সামআপ টেনে ফেলবেন না, স্টোরি কি হতে পারে সেটা টানবেন না, কারণ আমরা সবসময় যে কথাটা বলি যে ইউ ক্যানট ইমাজিন যে লাইফ স্টোরিগুলো, সেটা কনফেসের জায়গাতেই হোক বা এমনি বুধবারের জীবন গল্প যেটাই হোক না কেন, সেই জায়গাটিতে আসলে আমরা অনুমান করতে পারি না কখন কি ঘটছে। তো ঠিক আছে, আমরা শুরু করতে চাই। নামটা কি বলছিলেন? ফাহিম। ফাহিম। ফাহিম জি, শুরু করুন। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে থাকতে চাই। আমি ছোটবেলা থেকে একটু চঞ্চল ছিলাম। চঞ্চল? হ্যাঁ, চঞ্চল ছিলাম, সবকিছুতে একটু পারদর্শী ছিলাম, সবাই বলতো। আচ্ছা, বাবা কি করতেন আপনার? আমার বাবা একটা এবিসি কোম্পানির মধ্যে জব করে আর কি। আচ্ছা, এটা প্রাইভেট কোম্পানিতে জব করে? কোম্পানিতে জব করে। কয় ভাই বোন আপনারা? আমরা 3টা ভাই 1টা বোন। 3 ভাই 1 বোন। আপনি কি বড় সবার? না, আমি বোন বড়, তারপর একটা ভাই, তারপর আমি। ভাইয়ের মধ্যে মাঝারু, এমনি সেজো। আচ্ছা, তো জন্ম জেলা কোথায়? আমার জন্ম হচ্ছে লক্ষ্মীপুরে, নোয়াখালী। লক্ষ্মীপুর, নোয়াখালী। ঠিক আছে, বলেন তারপর লক্ষ্মীপুরে একটা মাদ্রাসায় পড়তাম। তো ওইখানে কোনো বাংলা না, শুধু আরবি পড়াতো আর কি। তারপর ওই মাদ্রাসাটা ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পর আমাকে স্কুলে ভর্তি করাবে। আচ্ছা, তো স্কুলে ভর্তি করাবে, তখন আমার বয়স প্রায় 12-13। তখন স্কুলে কোনো পড়া পারি না, তো স্কুলের ভর্তি বলতেছে 1-এ ভর্তি করার জন্য। স্যার বলতেছে এত বড় বড় বাচ্চা, বায়া নিয়ে গেছিল সাথে, এত বড় বাচ্চাকে 1-এ কিভাবে ভর্তি করাবো? আচ্ছা, তো 2-তে ভর্তি করায়। যা 2-তে ভর্তি করায়, তো ওইখানে 2-তে ভর্তি হয়ে পড়ি। ভালোই, রুল নাম্বার 32 ছিল তখন। 32 থেকে পরীক্ষা দিয়ে রুল নাম্বার নিয়ে আসি 3-এ থেকে যা পড়তেছি, ভালোই পড়তেছি। যখন ক্লাস 5 একটা সমাপনী পরীক্ষা থাকে, এখন আমাকে স্যারে বলতেছে পরীক্ষা 3 দিন আগে বলতেছে তোমার কোনো প্রবেশপত্র আসেনি, তুমি কোনো পরীক্ষা দিতে পারবে না। তো বললাম কেন? তোমার আসে না, এই জন্য দিতে পারবে না। তখন বাবা মাকে বললাম এত বড় হয়ে গেছি, এখন যদি পরীক্ষা না দিই শিখছে যাব, আবার 1 বছর পাইবে থাকতে হবে, এরকম তো আমি এত বড় হয়ে গেছি। এমনি ক্লাসে অনেক সবাই হাসাহাসি করে যে এমনিতেই লম্বা, এমনিতেই ছাড়ের মতো লম্বা হয়ে গেছি, অনেকে হাসাহাসি করে। তো আমি 5-এ আর পড়বো না, যদি আমাকে 6-এ ভর্তি করাইতে পারো তাহলে পড়বো, নাহলে পড়বো না। আচ্ছা, তখন তখন বলতেছে তাইলে কি করবি? তখন আমি বলছি কি করবো কি, তাহলে আমি হয় কাজ করব, না হলে যদি 6-এ ভর্তি করাতে পারো তোমরা করো। তখন 6-এ তখন ভর্তি করাতে পারবে না, 2-3টাই মাদ্রাসায় গেছিলো, স্কুলে গেছিলো, পারবো না। তখন আমি চলে আসি আমার এক ছোট কাকার সাথে ঢাকায়। তখন 2008 সাল ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পর ছোট কাকা একটা ওই যে কনেক্ট সেকশনের কাজ বলে আর কি, যে কনেক্ট সেকশনের কাজটা করি ওনার সাথে প্রায় 1 বছরের মতো করি। তখন মনে আমার রোজ 100 টাকা দেয়, রোজ কাজ করি 100 টাকা দেয়। তো যাক ভালোই যাচ্ছিল। তখন 1 মাস করার পরে বাড়ি থেকে ফোন দিছে, যে আমি ফোন দিছে, বলতেছে কি দেখ ওই তোর মিলন স্যার বলছে, মানে আমি যে স্যারের কাছে পড়তাম আর কি প্রাইমারিতে, তোর মিলন স্যার বলছে তুই যদি 6-এ পড়স আয়, ওনাকে 500 টাকা দিলেই হবে। ওনাকে 500 টাকা দিলে উনি 6-এ ভর্তি করে দেবে। তো আমার ভিতরে এটা কাজ করতো যে এখন যদি যা ভর্তি হই, এলাকার পোলাপানে বলবো যে কাজ ঢাকায় গেছে কাজ করার জন্য, এখন কাজ টাজ করতে পারে না দেখেই বিদায় আবার আসছে, আইসি স্কুলে ভর্তি হয়ে গেছে, মানে এরকম বিষয় নিয়ে নাড়াচাড়া দিবে। তখন আমার কাছে ভালো লাগবে না, এগুলো শুনতে পারবো না, এগুলো শুনলে ওদের সাথে ঝগড়া হবে। তখন আমি আর যাই না, আমি বলছি না, কাজে যখন ঢুকে গেছি কাজই করতে থাকি। তো এই কাজটা 1 বছরের মতো করতে থাকি। করার পরে কনেক্ট সেকশনের কাজ তো অনেক কষ্টের কাজ, রড গাড়ে করে উঠাইতে হয়, সিমেন্টের বস্তা মাথায় করে ছাদে উঠাইতে হয়, 5-6 তলা উপরে উঠাইতে হয়। তখন কাজটা ছেড়ে দিই। আম্মুকে বলি আম্মু আমার আর সহ্য হচ্ছে না, আমি এই কাজ করব না। তো বলে কি করবি? তখন এরকম 15 দিন 1 মাসের মতো গ্রামে ঘুরার পরে আমার এক বড় মামা আছে, উনি আপনার শেফ আর কি, বাবুচ্চি কাজ করে আর কি, রেস্টুরেন্টের বাবুচ্চি। তখন উনি ওনার সাথে নিয়ে আসার পর ওনার সাথে কাজ করতে থাকি। পরে 15 দিন পরে উনি যে কোনো কারণে ওনার চাকরিটা চলে যায়। আচ্ছা, তো এখানে নতুন একটা আমরা ওস্তাদ বলি আর কি, ওস্তাদ আসার পরে ওনার সাথে যা করতে থাকি ডিউটি, আমি তো নতুন আসছি, যাই না ডিউটি সম্বন্ধে কিভাবে কি করে। সকালে দাঁড়াই 8টা, সকালে 5টা বাজে আসি, 1টা বাজে 2 ঘন্টা রেস্ট দেয়, আবার 3টা বাজে আসি, আবার রাত্রে 11টার দিকে ডিউটি শেষ হয়। তো এরকম 1 বছরের মতো করতে থাকি। কোনো বেতন বাড়াচ্ছে না, বেতন দিচ্ছিল তখন 1800 টাকা। আচ্ছা, ওইখানে 1800 টাকা বেতন দিচ্ছিল। তখন আবার খাইতে গেলে ওস্তাদে বলতো কি, তুই তো যে ভাতটা খাস এই ভাতটার দাম তো তোর হয় না, তুই যে কাজটা করস। আচ্ছা, এগুলো কথা বলতেছিল। তখন এগুলো দিন সকাল বলে বিকাল বলে আমার শুনতে ভালো লাগতো না। সবার সামনে একটু। তখন কি আপনি বাড়ি থেকে আলাদা? জি, বাড়ি থেকে কি আলাদা থাকেন?
হ্যাঁ আমি তখন বাইরে থেকে মানে ঢাকা থাকতেছি, যেখানে থাকতেছি ওইখানে কাজ করতেছি। মানে এটা শুধু বাড়ি থেকে রাগারাগি করে এসেছেন সে কারণে নাকি? হ্যাঁ রাগারাগি করে আসছি। এবং সেটাই আপনার প্রথম ঢাকায় আসা? হ্যাঁ সেটাই ঢাকায় আসা। ওকে, তারপরে করতে থাকি, যাক পরে ওনার এই কথাগুলো শুনে আর ভালো লাগে না। পরে ওনার বলতেছি ওস্তাদ আমি একদিনের জন্য ছুটি দেন, তাইলে আমি বাড়ি থেকে ঘুরে আসি, আমার বাড়িতে একটা সমস্যা আছে, যাকে একটা সমস্যা দেখায় আমি বাড়িতে চলে যাই আমার জামা কাপড়গুলো নিয়ে। যদি আমরা যাইতাম তাহলে জামা কাপড় দিত না, জামা কাপড়গুলো ওইখান থেকে নিয়ে বের হয়ে যাই, বের হয়ে আর ওইখানে যাই না। তো যখন পকেটে কিছু টাকা তো ছিল, কাজ করছিলাম, ওই টাকাগুলো শেষ হয়ে যায়, খরচ টরচ করে ফেলে, বাপ মারে কিছু দেই, নিজে কিছু খরচ করি, খরচ করার পরে ঢাকায় আসি। আবার একটা রেস্টুরেন্টের সামনে যাই, যা বলি ভাইয়া রেস্টুরেন্টে কোনো বাউসি ম্যাট লাগবে নাকি? তখন বলতেছে হ্যাঁ আমাদের এখানে তো ম্যাট লাগে, তুমি উপরে যাও, উপরে গেলে দেখো বাউচি আছে, বাউচির সাথে কথা বল। আচ্ছা, তো আমি ওনার সাথে কথা বলি, কথা বলার পরে উনি বলতেছে তুমি কি কি কাজ জানো? আমি বলতেছি আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম, তো ওস্তাদ আমাকে আসলে কিছুই শিখায় না, সবসময় জারির উপরে রাখছে, আমি কিছুই যাই না। তো বলতেছে আচ্ছা কাজ করো, তুমি করতে থাকো। তো উনি 1 সপ্তাহ 15 দিনের ভিতরে মোটামুটি বিরিয়ানি, খিচুড়ি মানে যাবতীয় যত কিছু মোটামুটি শিখাচ্ছে আর কি, ভালোই পারতেছি ওনার কাছে। তখন বয়স কত আপনার? তখন এটা মনে করেন 1 বছর 2000, তখন বয়স হবে 15-16 এরকম। 15-16। ওকে, লেখাপড়া বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ। ওকে, তখন ওইখান থেকে রোজ ছিল, তখন 5 দিন কাজ করার পরে 200 টাকাই না হাতে দিচ্ছে। তো ওটা আপনার কি ওই সময়টাতে বাড়ির সঙ্গে আপনার কোনো যোগাযোগ নাই? আপনি হ্যাঁ ফোনে যোগাযোগ হয়, বাবা মার সাথে ফোনে কথা হয়। তো বাবা মা এটা জানতো যে আপনি একটা হোটেলে কাজ শিখতেছেন এরকম করতেছেন? হ্যাঁ জানতো। এটা সাপোর্ট করতো? এটা সাপোর্ট করতো কি, বাবা বলতেছে যে যেহেতু করতে চায় না পড়ালেখা, তাহলে আর চেষ্টা তো কম করিনি, বাদ দাও। আচ্ছা, আম্মুকে বললো। ওকে, তো করতেছি, যাক ওইখান থেকে 200 টাকা রোজ দিল হাতে আনা পরে। তখন আমি বলতেছি মানে সেকেন্ড উস্তাদ আমার যে আর কি, ফার্স্ট সেকেন্ড মানে এখানে একটা গ্যাপ আছে, যাই হোক। তো আমি বলতেছি সেকেন্ড উস্তাদ যিনি, উনি বলতেছে যে নাও। তো বললাম এটা কিসের? কয় তুমি যে কাজ করতেছো 200 টাকা। তো নিজে অনেক খুশি হইলাম যে এতদিন কাজ করছে 1800 টাকা বেতন, না তাও অনেক কথা শুনতে হয়েছে, এখন 200 টাকা রোজ, মাসে 6000 টাকা বেতন, ভালো একটা স্যালারি পাচ্ছি, নিজে অনেক খুশি হইলাম। হওয়ার পরে যাক করতেছি ভালোই। এখন মোটামুটি মনে করেন আমি মোটামুটি একটা বাবুচির যেই কাজটা আমার জানা হয়ে গেছে। তখন উঠলাম সেকেন্ড পর্যায়ে, সেকেন্ড ম্যাট বলে আর কি, আমাদের এখানে গ্যাপ আছে সেকেন্ড ম্যাট। তো একটা রেস্টুরেন্টে যা বলি যে সেকেন্ড ম্যাট লাগবে নাকি? তো বলে হ্যাঁ লাগবে। তো ওইখানে লাগলাম, যে সেকেন্ড ম্যাটের কাজ করতেছি। সেকেন্ড ম্যাট মানে হচ্ছে হলো বাবুর্চির সঙ্গে যে আরেকজন থাকে সে? আচ্ছা আচ্ছা, ওকে। তো সেকেন্ড ম্যাটে লাগলাম, লাগার পরে কাজ করতেছি ভালোই। ওইখানে বেতন দিচ্ছে 7,500 টাকা। আচ্ছা। তো ওইখান থেকে 1 বছর মতো করলাম, করার পর ওইখান থেকে তারা ওই যে পয়লা বৈশাখের দিন আমি ছুটি কাটাইছিলাম। তখন ছুটি কাটাইছি কেন, রেস্টুরেন্টের তো বন্ধ নাই কোনো। তো ছুটি কাটাইছি, ছুটি কাটানোর পর আমাকে বলতেছে তুমি ছুটি কাটাইছো কেন, তোমার আর কাজ করার দরকার নেই। এটা বলতেছে কে? রেস্টুরেন্ট থেকে বলছে? হ্যাঁ রেস্টুরেন্ট থেকে বলতেছে আচ্ছা, যে তোমার আর কোনো কাজ করার দরকার নেই, তুমি পারলে অন্যদিকে চাকরি দেখো। তো আমার স্যালারি ট্যালারি দিয়ে দিল। তো আরেকটা জায়গায় গেলাম, ওইখানে 15 দিন করলাম। যাক আমার একটা ফ্রেন্ড ছিল ওইখানে, একটা ছেলেটার সাথে ভালো সম্পর্ক ছিল, নাম ছিল সাদ্দাম। আচ্ছা। ওর সাথে সবসময় মানে বসে গল্প টল্প করি, মানে একটা ভালো সম্পর্ক ওর সাথে। তো একদিন এরকম ওর সাথে এরকম বসে গল্প টল্প করি, এখন একটা লোক বলতেছে মিছিল আছে যাইবি? তো আমি বলি আজকে যাবো না রে। তো আচ্ছা তাইলে তোর নামটা দে, নামটা লিখে রাখি খাতায়। তো আমি বলছি আচ্ছা নেন। তো নামটা দিলাম, নাম্বারটা দিলাম, নাম্বারটা চাইলেও নাম্বারটা দিলাম। নাম্বারটা দেওয়ার পর ও এর মাঝখানে ওরা একবার মিটিংয়ে গেছে, মিছিলে গেছে, আমি যাইনি। ওকে। তো একদিন আমার এক ফ্রেন্ডের কাছে দেখি একটা মেয়ের সাথে তার জড়িয়ে ছবি তোলা। তখন আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম কি রে এই ছেলেকে না আমি চিনি, তো এটা এই মেয়েটা কে? কয়টা মেয়ে না, এটা হিজড়া। আচ্ছা, এটা হিজড়া, আজব সেম মেয়ে, এটা হিজড়া কিভাবে? কয় না এটা হিজড়া। আমি কই না দেখ তোর ভুল। কয় না এটা হিজড়া, এটা আমি চিনি, এটার বাসা আমি, এটার বাসা আমাদের বাসার, ওইটা ওদের বাড়ি ওইখানেই, আমাদের পাশেই থাকে, এটা হিজড়া। আচ্ছা। তো আমি দোকানে আসি, ওই ফ্রেন্ডটার কাছ থেকে দোকানে আসি, আইসা ওই ছেলে মানে আমার ছাদ্দার নামে যে ফ্রেন্ডটা, ওই খুঁজি যে ও কই আছে। ইন দ্য মিন টাইম কি আপনি বাড়িতে গেছেন? বাড়িতে যাওয়া আসা? হ্যাঁ বাড়িতে যাওয়া আসা হচ্ছে, বাড়িতে টাকা দিচ্ছি, স্যালারি পাচ্ছি, বাড়িতে টাকা দিচ্ছি। আমি আবার আউট কোনো ফলতে টাকা খরচ করতাম না, স্যালারি যা পাচ্ছি বাড়িতে দিচ্ছি। মানে আমার কোনো আউট কোনো ইয়ে ছিল না, খরচ ছিল না, একটু মানে হিসাব করে খরচ করতাম। তো যাটা বেতন পাচ্ছি বাড়িতে বাবা মাকে দিচ্ছি, বেতন পাচ্ছি বাড়িতে বাবা মাকে দিচ্ছি। তো এখন ওই
সাদ্দামকে খুঁজতেছি, সাদ্দাম দোকানে নাই। পরের দিন সাদ্দাম দোকানে আসলো, কি রে সাদ্দাম তোর সাথে একটা ওইটা মেয়ে, তুই ভাবছিস মেয়ে না, ওইটা তো মেয়ে না, ওইটা হিজড়া। আরে আমি তো জানি। তো কি হয়েছে, ও যেদিন আবার ওই আমি সাদ্দামকে খুঁজতেছি, ওই দিন বিকেলে আবার ওই হিজড়ারা আইসা সাদ্দামকে খুঁজতেছে, ওর গ্রুপের কয়েকজন আইসা সাদ্দামকে খুঁজতেছে। সাদ্দাম কই, সাদ্দাম কই। তখন আমি দোকানে ছিলাম না, আমি দোকানে ডিউটিতে আইসা এই কথা শুনতেছি যে কয়েকটা হিজড়া আইসা সাদ্দামকে খুঁজতেছে। আচ্ছা। তো পরের দিন সাদ্দামটা জিজ্ঞেস করলাম, কে সাদ্দাম, তুই যার সাথে ছবি, ও তো মেয়ে না, ও তো হিজড়া, তুই হিজড়ার সাথে কিভাবে কয় দোস্ত ও আমার অনেক ভালোবাসে, ওর ওইখানে যাই, অনেক ভালো টালোবাসে, অনেক কিছু খাওয়ায়, তো মানে বিয়ার খাই, এটা খাই সেটা খাই। তো আমি বলছি ও আচ্ছা, তো ঠিক আছে। সাদ্দাম আবার আমার ফোন থেকে ওর সাথে কথা বলতো। আচ্ছা। আমার সাদ্দামের কোনো ফোন ছিল না, আমার একটা বাটাম ফোন ছিল নোকিয়া, আমার ফোন থেকে কথা বলতো। তো সাদ্দাম ওইখানে যায় না, তখন এরকম আমার ফোন দিচ্ছে। তো আমি ফোন দিয়ে দেখি একটা মানে ছেলে মানুষের একটা বয়সটা যেরকম আর কি। তো আমি ফোন দিচ্ছে আমাকে, ভাইয়া সাদ্দাম আছে? কে ভাই আপনি? কয় আমি ওর একটা ভালো ফ্রেন্ড, সাদ্দাম আছে। পরে আমি বলতেছি সাদ্দাম তোরে কে জানি ফোন দিছে। পরে কই হিজড়াটা ফোন দিছে। তো সাদ্দাম ফোন ধইরা কথা বলল। সাদ্দামের সঙ্গে আপনার পরিচয় কিভাবে? আমার পরিচয় রেস্টুরেন্টে। সাদ্দাম হচ্ছে, আমি হচ্ছে বাবুর্চি মার, সাদ্দাম হচ্ছে ফালুদার কারিগর। আচ্ছা। আর এই আপনি যার কথা বলছেন যে হিজড়া, ওনার সাথে সাদ্দামের সম্পর্ক? ওনার সাথে সাদ্দামের সম্পর্ক। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সাদ্দাম তো ও তোর ফোন দিছে, তুই ওর সাথে কথা বল। তো কথা বললো, দেখলাম কথা বললো, একটা কেবিনে যায়। তখন আমি ওর সাথে বসেছিলাম। আচ্ছা। মানে একটা আমাকে ছেড়ে যায়ও না, তোমাকে আমি কত ভালোবাসতাম, মানে অনেক একটা মানুষ ভালোবাসার মানুষটা ফারাইলে কতটুকু যন্ত্রণা তখন আমি বুঝি না। অনেক কান্না করতেছে ওর জন্য, মানে আমি শুনতেছি সাইড থেকে বসে, তুমি আইসা পড়ো, যা হয়েছে বাদ দাও, তুমি আইসা, মানে অনেক কান্নাকাটি। তো মানে আমার নিজের কাছে খারাপ লাগলো। তখন বললাম সাদ্দাম দেখ, তোর সাথে ওর সাথে যদি কিছু হয়ে থাকে, যা মিলে যা, দরকার কি। তখনও কিন্তু আমার হিজড়া কি, হিজড়া কেমন, কারণ পিছনে কাজ করতাম, তো রেস্টুরেন্টের কাজ, পিছনে ডিউটি করতাম, আবার উপরে বাসা ছিল, ঘুমাইতাম। আমার কোনো, বললাম আমি তো একবার, আমার কোনো কোনো আড্ডা ছিল না। ওই যা দোকানে বন্ধু বান্ধব দিয়ে একটা ছিল, ওদের সাথে কথা বলতাম, আবার উপরে উঠে ঘুমাইতাম, খাইতাম, নিচে নামতাম, ডিউটি শেষে আবার ঘুমাইতাম। আচ্ছা। মানে বাইরে কোনো আড্ডা দিতাম না। আচ্ছা। তো রাস্তায় যখন নামি নি, হিজড়া মামের অতটুকু আমি কেউকে চিনি না, ভালো করে জানি না, বা হিজড়া কি ওইটাও বুঝি না। তখন তো এই সাদ্দামকে বললাম, সাদ্দাম বলতেছে না, এতদিন ভালো লাগছে, ওর সাথে ছিলাম, এখন থাকবো না। তা আমি বললাম দেখ এগুলো ঠিক না। তো সাদ্দাম এখান থেকে ফট করে চাকরি ছেড়ে দেয়। নাই, সাদ্দাম আর পরের দিন চাকরি করবে না। তো সাদ্দাম চলে গেল। তখন আমাকে ওই হিজড়াটা ফোন দিচ্ছে, ভাইয়া আমি আত্মহত্যা করবো, আমি সেই এই করবো, আমি সেই করবো, ওকে একটু খুঁজাই না দেন। মানে আপনাকে ফোন দিয়ে বলছে? হ্যাঁ, আমাকে বলতেছে। তখন ফোনে সাদ্দাম কাছে, আচ্ছা সাদ্দাম না, আমাকে বলতেছে, ভাইয়া আপনি ওকে একটু আইনা দেন, ও আমার কি কি ক্ষতি করেছে শুনে যান। তা আমি বলছি না, আমি কি শুনবো, আপনি কয় না ভাই একটু যদি শুনেন ভালো লাগে, আপনি একটু সাদ্দামকে বুঝাইতে পারবেন, মোবাইলে তো অনেক কথা বলা যায় না। তখন আমি যাই ওর সঙ্গে দেখা করতে। হ্যাঁ। আচ্ছা। দেখা করে, আচ্ছা কি কথা, আপনি আসেন। কোথায়? তো কোথায় আসবেন? তো বলতেছে ওদের এলাকায়, ওদের ফকিরাপুল এলাকায়, ফকিরাপুল আসেন। তো আমি চিন্তা করলাম আমি গেলে যাবো এক জায়গায় ইয়েতে, আর এইগুলা তো শুনি বিভিন্ন জায়গায় যে কোথাও গেলে নাকি মোবাইল টোবাইল দেখা দেয়, মানে অনেক কিছু। তো আমি যদি যাই, ওই যে যদি মোবাইল টোবাইল দেখা দেয়, একজনের সাথে ইয়ে করতে যাব, তো আমি আর যাই না। আমি বলতেছি আপনি আমার দোকানের পাশে আসতে পারলে আসেন, না হলে আমি আর দূরে যাই, আপনার সাথে দেখা করবো না। তো আমার দোকানের পাশে আসে। আমার দোকানটা ছিল তখন কাকরাইল মোড়ের পাশে। যাই হোক, পল্টন মোড়, মানে কাকরাইল আর পল্টন মোড় তো মাঝামাঝি একটা জায়গার মধ্যে। তখন কাকরাইল মোড় সিনেমা হলের পাশে আসে ওরা রিক্সা দিয়ে। যাক, ওরা আগে এসে দাঁড়ায় থাকে, রিক্সার মধ্যে বসে থাকে, আমি দেখি না। আমি এসে ফোন দিই যে আপনি কই, বলতেছে এই যে বামে। তো বামে তাকাইলাম, দেখি দুইজন রিক্সা, বলতেছে আপনি কি কালারের গেঞ্জি পরা? তখন আমার গায়ে এমন একটা লাল কালার একটা গেঞ্জি ছিল। মানে এই প্রথম আপনার সঙ্গে দেখা হচ্ছে? হ্যাঁ, লাল কালার একটা গেঞ্জি ছিল। তখন আমি গেঞ্জিটা, বলতেছে আপনার গায়ে কি কালারের গেঞ্জি? আমি বললাম লাল কালার একটা গেঞ্জি। তখন বলতেছে এই যে আমরা রিক্সার মধ্যে। তখন রিক্সার থেকে নামলো। এর আগে আমি যখন ফকিরাফুল ডিউটি করি, বললাম না সেকেন্ড মিনিটে নতুন ফার্স্ট যেখানে আসছি, সেখানে আমি কিছু করলাম না, একটু আমার একটা ফ্রেন্ড বাইরে খায় রয়েছে, মানে পরোটার কারিগর আর কি, বেলতেছে পরোটা, তোর সাথে একটা হাসাহাসি বলতেছে। তো ওই হিজদাটা তখন বুঝি যে ওই হিজদাটা একটু কালো ছিল, মানে অনেক বিকট ছিল দেখতে। তো এরকম বলতেছে তোমার কালি কইছে। ঠিক আছে, কালি করার পর আমার এমন একটা দাওয়ান দিছে, আমি খুব ভয় পাইছি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখি ও
আরেকটা হচ্ছে ওর সাথে আরেকটা, ওরে তো আমি ওই যে ফকিরা ফুল দেখছি, এখন ওরে দেখে আমার মানে হাত পা একটু কাঁপতেছিল, মানে কাঁপতেছে কি ও এখানে। পরে বলতেছে ভাইয়া আপনি কোনো আনইজি ফিল করতেছেন? তারপর আমি মানে বুকে একটু এ রেখে বলতেছি না কেন, কি কি হয়েছে? কই যে আপনার কেমন জানি হাত পাও কাঁপতেছে। তখন আমি বলতেছি না কই কি হয়েছে। পরে ভাইয়া বলেন ও আমার সাথে এই যে এগুলো করলো, এই খারাপ কাজগুলো করলো, এখন আর আমার কোনো বিয়ে হবে, আমার কিছু হবে, এই যে এগুলো করলো, এগুলো মানুষ জানাজানি হয়ে গেছে, দুনিয়ার কথা বললো, আমি মারা যাব, আমি বিষ খাবো, আমি আত্মহত্যা করব, মানে অনেক কথাই বলতেছিল। তখন আমি সাদ্দাম তখন কোথায়? সাদ্দাম তখন আমার সাথেও যোগাযোগ নাই, সাদ্দাম এখান থেকে চাকরি ছেড়ে দিছে। আচ্ছা, মানে আপনার হোটেলে আর নাই? না, আমার হোটেলে আর নাই, আচ্ছা। আমার হোটেলে আর নাই। তখন ও আমাকে এগুলো শোনাচ্ছে। তখন আমি বলি দেখেন একটা মানুষের জন্য আপনি কেন জীবন নষ্ট করবেন আর আত্মহত্যা করবেন কেন? আত্মহত্যা করে মহাপাপ। তো তখন বলে ও আচ্ছা ঠিক আছে, ইয়া আপনি সাদ্দামকে একটু খোঁজেন, যদি সাদ্দামকে পান আমাকে একটু বললেন। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো কন্টিনিউ এখন আমি কি করতেছি, মানে মিনিটে মিনিটে আমাকে ফোন ও আবার ওর ভিতরে একটা কথা বলছিল, পর আমি এই কথাটার মানে বুঝি, আগে বুঝতে পারি না। বলতেছে ওর থেকে ও খুব মানে ওদের ভাষায় একটা কথা বলে, মানে আমি ওই থেকে একটু স্মার্ট, আচ্ছা, মানে ওদের ভাষায় একটা কথা বলে, কথাটা আমি পরে বলতেছি। ওকে ঠিক আছে, হ্যাঁ পরে বলতেছি। ও তো ওর থেকে স্মার্ট, আমি কিন্তু তখন কথাটা তাদের কথা বুঝি না, তাদের ভাষা বুঝি ওদের না। নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ তখন যাক ও এরকম আমাকে ফোন দিয়ে খোঁজ নিচ্ছে, খবর নিচ্ছে। তখন ও আত্মহত্যা করবে, এই করবে, সে করবে। আমি দেখেন আত্মহত্যা করে মহাপাপ। তখন আমার নিজের ভিতরে একটু খারাপ লাগলো, খুব কান্নাকাটি করতেছে আমাকে ফোন দিয়ে। তখন আমি বললাম দেখেন আত্মহত্যা করে মহাপাপ, আপনার কি হয়েছে? এক ছেলে গেছে, জীবনে আর কত ছেলে আসবে, আপনি আরো কত ভালো ছেলেকে বিয়ে করতে পারবেন। তখন ও বলে না কেন, এই কাজে যদি আপনি আমার বন্ধু হবেন, আমাকে এরকম বলতেছে, তাইলে আমি আর কোনো আত্মহত্যা করব না। তখন আমি বললাম আচ্ছা তোমার সাথে আমি ফোনে কথা বলতেছি, তুমি তো এমনিতে আমার একটা বন্ধুর মতো এখন ফোনে কথা বলতেছি, যেহেতু আমার বন্ধুর সাথে একসময় তোমার সাথে রিলেশন ছিল, ঠিক আছে, তুমি তো আমার বন্ধুর মতোই। তো বলতেছে ও আচ্ছা ঠিক আছে। তখন মানে আমার মিনিটে মিনিটে ফোন দিয়ে কি করছে, মানে আমার খুব খবর নিচ্ছে। তখন একদিন বলে ভাইয়া একটু আমাদের বাসায় আসবেন। তখন আমাদের দোকান আর ওদের বাসা বেশি একটা দূরে না। আচ্ছা। তো বললাম না, মানে নিজে ভাবতেছি, আচ্ছা আমি বললাম আমি বাইবা দেখি, নিজে ভাবতেছি যদি যাই মোবাইল টোবাইল রেখা দেয় বা কিছু, মানে এরকম চিন্তা ভাবনা। তখন তো ইউটিউবে দেখি যে হিজড়ারা এই করে, হিজড়ারা ওই করে, মানে নিজের মধ্যে একটা ভয় কাজ করতেছে। তারপরও বলতেছে ও অনেক রিকোয়েস্ট করে বলে ভাই আপনি আসেন, আপনার কোনো ভয় নাই, আপনি আসেন। তো একদিন গেলাম ওদের বাসায়, যাওয়ার পরে ওর যে বান্ধবীটা সাথে ছিল, ওই বান্ধবীটা আমি বসে রয়েছি। এখন ওই সাদ্দামের যে যার সাথে রিলেশন ছিল, ও এসে আমার পাশে ছবি তোলে, আমার পাশে দাঁড়ায়, ওই যে ওর বান্ধবীটা ছবি তুলতেছে আর কি। তো আমি মানে একবার মন খারাপ করি, আবার বলতেছে ভাই আপনার খারাপ লাগতেছে, মন খারাপ করতেছেন, আচ্ছা ছবি তুলবো না, ঠিক আছে। তাই বলে আচ্ছা না তোলেন। সাদ্দামের সাথে যার সম্পর্ক ছিল, হ্যাঁ যার সম্পর্ক নাম কি ছিল? নাম ছিল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, ওকে। হ্যাঁ, ওর বান্ধবী বলতেছে যে একটা হিজড়ার সাথে সম্পর্ক করলে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়, মানে এরকম একটা উদাহরণ দিচ্ছে আমাকে। কথা আপনাকে বলছে? হ্যাঁ আমাকে বলতেছে, কারণ একটা হিজড়া নিষ্পাপ, তার কোনো তার বাবা মার ঘর থেকে আসে, কোনো কিছু পায় না, মানে এরকম একটা কিছু দিয়ে আমাকে বুঝাচ্ছে যে একটা হিজড়া নিষ্পাপ, যে একটা হিজড়া নাকি যাকে যেরকম অভিশাপ দেয় তা নাকি লাইগা যায়, আর একটা হিজড়াকে বিয়ে করলে নাকি আল্লাহ তাকে বেহেশত নসিব দান করে, ঠিক আছে, এরকম একটা কথা বলতেছে আমাকে। তো ওদের বাসায় গেলাম, আমরা বিস্কিট টিস্কিট অনেক কিছু খাওয়াইলো, ঠিক আছে, শরবত বিস্কিট খাওয়াইছিল, চা খাওয়াইছিল, তো খাইলাম। ওদের বাসায় কেউ একা থাকতো নাকি আরো না, অনেকে ছিল? ওর সাথে আরেক বান্ধবী ছিল, তো চা খাওয়াইছে। এখন আমি ওর সাথে এখন আস্তে আস্তে ওর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যাচ্ছে। তো একদিন বলতেছে ভাইয়া আপনি একটু আমাদের বাসায় আসবেন, পরে আরেকদিন বলতেছে, তখন আমিও রাজি হইলাম, আচ্ছা আমি আসতেছি। কখন আসতাম? আচ্ছা বিকেলে আসেন, আমরা একটু ঘুরবো, মানে এলাকা দিয়ে একটু হাঁটবো। তা আমি আসলাম, আসার পরে এলাকা দিয়ে হাঁটতেছে, তখন ছবি দেখবে, হাঁটার মধ্যে নাম হয়েছে কি ছবি দেখবে, সিনেমা হলে গিয়ে ছবি দেখবে। তো আমি বলতে আচ্ছা চলো ঠিক আছে ছবি দেখবে। তো তখন সাদ্দামের কোনো খবর নাই? না, এর ভিতরে সাদ্দামের কোনো খবর নাই। ছবি দেখবে, তো ছবি দেখতে সিনেমা হলে গেলে ছবি দেখলো, যাক ছবি দেখা শেষ। এখন আমার ছবি দেখলো 9টার শো, রাত 12টা বাজে শেষ হয়। তো ছবি দেখলো, ছবি দেখার পরে আমার যেই হোটেলে থাকতাম ওই হোটেলটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখন আমার বাসায় যাওয়ার মতো কোনো সুযোগ নেই। তখন আমি রাত্রে ওদের বাসায় থাকি, ওরা দুজন থাকে আর আমি থাকি। থাকার পরে এখন ভালোই একটা
এর যেদিন থাকি সকালে উঠা 24শে ডিসেম্বর হ্যাঁ দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর এখন আমার ওই যে নামটা নিল না, হে বলতেছে আয় তোর তো আরো কয়েকবার ডাকছি, তুই তো আসিস নাই, তুই আয় আজকে একটু মিছিল আছে, মিছিলে যাবো। তো গেলাম আমরা প্রায় মনে হয় 10-12 জন একসাথে। আমাদের হোটেলে স্টাফ আছে 4-5 জন, আর সাথে অন্য বাইরের লোকজন আছে কয়েকজন, 10-12 জন একসাথে যাচ্ছি। তো যাওয়ার পথে কাকরাইল মোড় চেঞ্জ করে মানে ওইদিকে গেছিলাম। যাই হোক, ওই যে বিশ্ববিদ্যালয়ের ওই কোনাটা দিয়ে মানে বক্সিবাজারের ওইদিকে যাবে আর কি, জি আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এখানে যাচ্ছি, তখন পুলিশ ডাকছে, এই তোমরা কই যাও, ওইদিকে আসো। আসলাম, তখন যে আমাদেরকে নিয়ে যাচ্ছে, কই যাচ্ছ, সামনে যাচ্ছে, এতজন একসাথে, উঠো গাড়িতে উঠো। সবাইকে গাড়িতে উঠাইলো, গাড়িতে উঠে টান দিয়ে শাহবাগ থানায় নিয়ে গেল। শাহবাগ থানায় নিয়ে গেল। এখন বলতেছে যার যার গার্ডিয়ান আছে সবাইকে ফোন দাও। পুলিশ গাড়িতে উঠায়া এই নিউজটা দিল যে যার যার গার্ডিয়ানের নাম্বার আছে তোমরা তা আমাদের ফোন দিয়ে গার্ডিয়ানকে ফোন দাও যে তোমরা শাহবাগ থানা যাচ্ছ। পুলিশ বলতেছে এই কথা। আচ্ছা, তখন শাহবাগ থানায় গেলাম, শাহবাগ থানায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি চিন্তা করলাম, আমি আবার শুনছি কি ওই যে দোকানে ওই যে সাদ্দাম আলোচনা করতো যখন আমার সাথে, যে একটা হিজড়ার সাথে ভালো বন্ধুত্ব থাকলে পুলিশেও কিছু করে না, রাস্তাঘাটে কেউই কিছু করে না, কোনো মানুষ কিছু করে না, ওদেরকে সবাই ভয় পায়, ওদেরকে এমপি মন্ত্রীরাও ভয় পায়। ঠিক আছে, তখন এই কথাটা আমার মাথায় আসলো। আমি ফোন দিলাম কাকে, প্রিয়াঙ্কাকে, মানে ওই হিজড়া ওই ভদ্রমহিলা, হিজড়া বলতে যাকে, প্রিয়াঙ্কাকে ফোন দিলাম। প্রিয়াঙ্কা আমাকে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছে, তুই যদি একটু আওস। তখন আমি আমার বাবাকেও ফোন দিই নাই, আমার বাবা তো ঢাকায় থাকে, কেউকে ফোন দিই নাই, আমার নিজস্ব কেউকে। প্রিয়াঙ্কা 12টা বাজে শাহবাগ থানা যায়। শাহবাগ থানা যায় বলে এটা আমার ভাই, এইটাকে ছেড়ে দেন। তো বলতেছে এখনো ওসি সাহেব নাই, ওসি সাহেব আসুক, আসলে কথা বলে ছেড়ে দিচ্ছে। এখন আমার দোকান থেকেও দোকানে ফোন দিছিল, ওই যে আমার সাথে আর কয়েকজন হিসাব ছিল, ওরাও গেছে, এখন আমাকে ছাড়বে না। বলতেছে আচ্ছা আপনারা যান, ওকে বুঝাই দিই। প্রিয়াঙ্কারে বললো যে আপনি যান, ওকে বিকেলে ছেড়ে দিব। বিকেল হয়ে গেল, কোনো ছাড়ার নাম নাই। মানে এখান থেকে ওই যে যাদের সাথে গেলাম তারা ওই যে বিভিন্ন দোকান থেকে, আমার দোকান থেকে খিচুড়ি নিয়ে গেল আর কি। আমার দোকান হিসাবে 4 জন, মাজন, আমার দোকানে মাজন গেছে, মাজন আমার জন্য খিচুড়ি, আমাদের জন্য খিচুড়ি নিয়ে গেছে। তো আমরা খিচুড়ি খাইলাম, সন্ধ্যা হয়ে গেল, এখন ছাড়ার কোনো নাম নাই। এখন কিছুক্ষণ পরে একজন এসে বলতেছে ওদেরকে ছাড়ার জন্য 20,000 টাকা চাইতেছে। আমরা 4 জন, আমাদের দোকানের স্টাফ, ওরা 4 জন ছাড়া দিব। মাজন এসে বলতেছে 20,000 টাকা চাইতেছে। তখন আবার আরেকজন উঠে বলতেছে কি এখন 20,000 টাকা ছাড়া দেওয়ার দরকার নাই, ওরা তো এখানে কিছু করে নাই, কালকে কোর্টে উঠলে 300 টাকা দিলে নাকি, যেভাবে শুনলাম আর কি আমি, 300 টাকা দিলে নাকি কোর্টে জামিন হয়ে যাবে, এখানে আর 5,000 টাকা করে খরচ করার দরকার নেই। আচ্ছা, মানে 20,000 টাকা চাইছে। এটা আপনি আশপাশ থেকে শুনলেন? হ্যাঁ, এটা আশপাশ থেকে মানে আমি শুনতেছি। এখন পরের দিন রাত আর সন্ধ্যা ছাড়ে নাই, কোর্টে উঠাবে পরের দিন। কোর্টে নিয়ে গেল, বক্সিবাজার কোর্টে। কোর্টে নিয়ে যাওয়ার পর কোর্টে দাঁড়া করাইলো, দাঁড়া করানোর পর উকিলে যা বললো, আর আমাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা এগুলো করছো। বললাম না। পরে পুলিশ বাদী হয়ে নাকি 3 দিনের 1 সপ্তাহ রিমান্ড চাইছিল, পরে কোনো রিমান্ড মঞ্জুর হয় নাই, নিয়ে গেল কারাগারে। ওইখানে জামিন হয়নি, কোর্টে জামিন হয়নি। আচ্ছা, নিয়ে গেল কারাগারে। কারাগারে নিয়ে যাওয়ার পর এখন পরের দিন ও সকালবেলা প্রিয়াঙ্কা আর আসে নাই। প্রিয়াঙ্কা পাঠাইছে প্রিয়াঙ্কার এক বান্ধবীরে। চিন্তা করো না, ওই যে প্রিয়াঙ্কা তোমার কোর্ট থেকে ছাড়াই নিয়ে আইব। তো কিছুক্ষণ পরে যখন এরকম বেলা 2টা কিংবা 3টা বাজে, তখন যখন কোর্টে উঠে তখন দেখি প্রিয়াঙ্কারে ওই কোর্টের মধ্যে গেছি। প্রিয়াঙ্কা যাক, এখনো আমার বাবা মা কিছু জানে না যে আমি যে পুলিশের হাতে ধরায়, আমার বাবা মা এখনো কোনো নিউজ পায়নি। তো আমার মালিকের বোন আবার নাকি উকিল, মালিকে ওই বোন রে ধরছে। উনি আমাকে ওই উকিল হয়ে আর কি কথা বললো। তো কারাগারে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর কারাগারে থাকি। যাক, এগুলো চেক করলো, চেক করার পরে কারাগারে থাকি। কারাগারে একজন আসলো যে সপ্তাহে যদি 4,000 টাকা দিই, 3,000 টাকা দিই, তাহলে ভালো খাবার দিবে, ভালো থাকতে দিবে, ভালো পরিবেশে থাকতে দিবে। আচ্ছা, একজন বলতেছে এরকম কিছু। তো আরেকজন বলতেছে যে তোমাদেরকে রুম দিব, তোমরা ভালো জায়গায় থাকতে পারবা, তোমাদের খাওয়া তোমরা নিজেরা করে খাইতে হইব, তোমরা মাসে 4,000 টাকা দিবা, এখানে কোনো খাবার দিবে না, দিবে না, নিজেদের খাবার নিজেদেরকে নিয়ে আসতে হবে। জি। তখন তো আমাদের সাথে যে 3 জন ছিল, ওই 3 জন বলতেছে না ওইটাই ভালো, 3,000 টাকাটা ভালো খাইতে দিবে, ভালো করতে দিবে। যে লোক আসছে দাম করার জন্য, যে 4,000 টাকা করে দিলে উনি ভালো খাবার দিব, উনি নিয়ে যায়, উনি একটা জায়গার মধ্যে থাকতে দেয়। রাখার পরে
এখন আমার সাথে 3 দিন পরে প্রিয়াঙ্কা দেখা করতে আসছে জেলে। ও সবাই বলতেছে, ওই সবাই দেখলো না, আমার সাথে সবাই কানাকানি করতেছে যে কি রে, ও কি তোর, ও তোর অনেক ভালোবাসে না, ও তোর অনেক ইয়া করে রে, তুই ওর কষ্ট দিস না, ও তোর লাগে জেলে দৌড়াই দিছে, এই করতেছে সে করতেছে, মানে আমার সাথে যারা ধরা খাইছে আর কি। তো আমি বললাম যে তোরা কি বলতেছিস? বলে তোর সাথে, ওর সাথে আগে তো সাদ্দাম, ওরাও জানতো কিন্তু সাদ্দামের সাথে সম্পর্ক ছিল, তো এখন মনে তোরও পছন্দ করে, তোর যদি পছন্দ না করতো ও তোর পিছিয়ে এত দৌড়ায় কেন? ওকে, প্রিয় শ্রোতা, অবস্থায় যা কোনো টাকা পয়সা না দিলে যেসব জায়গায় শো আর কি, একটা হচ্ছে ইলিশ পাইল, একটা হচ্ছে কেসকি পাইল। আচ্ছা, ইলিশ পাইলটা হচ্ছে ইলিশ মাছ যেরকম এক কাজ করে শোয়ে রাখে না, এরকম শোয়ে রাখে। এখন আমি যখন এই জায়গায় আসছি তখন একজন এসে বলতেছে যে বাইরের লোক একটু ভালোভাবে শুইতে দিস। তো বাইরের লোক বললো, আমি তো খুশি হইলাম, যাক আমার মাছ দিয়ে, ওনার বাড়ি ছিল মাছ দিতে, তো আমি খুশি হইলাম যে বাইরের লোক বললো তাইলে মনে একটু ভালো জায়গায় থাকতে দিবে। এখন যখন শুয়েছি তখন দেখি দুই সাইড দিয়ে গিয়া দুইজনে জোরে চাপ দিতেছে, আমার বুকের খাসা টাসা ভাঙ্গে আসতেছে। তখন চিন্তা করলাম যে এরকমই এই বইলা গেল বাইরের লোক এরকম চাপ দেওয়ার জন্যই, মানে নিজে নিজে ভাবতেছি আর কি। তখন উঠা বসে রইলাম, ওই চাপ আর সহ্য করতে পারলাম না, দুই পাশে দুইজন বসে চাপ দিলে উঠা বসে রইলাম। বসতেও দিব না, বসলে অনেক গালাগালি করে, আর এই অনেক গালাগালি করে, এই শোয়ার মধ্যে ছিলাম। তো এরকম জেলখানা 21 দিনের মতো কাটাই, পরে জামিন হয় আমার। জামিন হওয়ার পরে বের হইলে ফোন দিয়ে কে নিতে আসে আপনাকে? জি, বের হওয়ার সময় কে নিতে আসে? কেউ নিতে আসে না, কেউ না। 21 দিন ফ্যামিলির লোকজন যোগাযোগ করে? 21 দিনের মধ্যে মাঝখানে ভুল হয়ে গেছে। 21 দিনের মধ্যে যেদিন আমার প্রিয়াঙ্কাকে ফোন দিছিল, যেদিন আমার বাবা মা অর্ধেক বের হয়ে আসছে, যে আমার তখন মা আমার ঢাকায় ছিল, বের হয়ে আসছে আমার সাথে দেখা করবে, তখন ফোন আসছে বাড়ি থেকে যে আমার দাদা মারা গেছে। তখন ওনারা আবার জেলে না যায়, ওনারা রিটার্ন বাড়িতে যায়, জেলখানা কারাগারে আর যায় না আমার সাথে দেখা করতে। তা আমার দাদাকে মাটিটা দিয়ে 4 দিনে যে খাওয়ানিটা বলে আর কি, ওই খাওয়ানিটা খাওয়ায় আইসা আমার সাথে দেখা করতে আসে। দেখা করতে আইসা আমার বাবা জেলখানার মধ্যে ওই যে প্রিয়াঙ্কাই নিয়ে আসে, তখন আমার বাবা ঘুরা পড়ে যায়, মানে আমাকে দেখা, কারণ আমার ফ্যামিলিতে জেল অনেক বড় আকারে অনেক কিছু মনে করে। তো ওইখানে আমার বোন আসে, ভাইয়া আসে, মানে সবাই দেখতে আসে। তো ওইখানে চলে যাওয়ার পরে তো আমার জামিন হয় 21 দিন পর। 21 দিন পর জামিন হইলে আমি বাইর হয়ে আমার বাবাকে ফোন দেই যে কয় তুই আগে প্রিয়াঙ্কা কই আছে, প্রিয়াঙ্কার নাম্বারে ফোন দে, নাহলে প্রিয়াঙ্কার আগ হয়ে যাবো গা। এটা বলতেছে কি আমার বাবা, প্রিয়াঙ্কাকে ফোন দে। প্রিয়াঙ্কাকে ফোন দিলাম, প্রিয়াঙ্কা তুই কই? কয় আমি তো একটা জায়গার নাম বললো পল্টন, আমি তো পল্টনে টাকা কালেকশন করতেছি, ওইখানে। তো গেলাম, যাওয়ার পরে এরকম আমি কথা বলতেছি। এখন প্রিয়াঙ্কা আমার প্রতি রাগ, প্রিয়াঙ্কার বান্ধবী আমাকে বলতেছে যে তুই জেল থেকে বাইরে হইছস, ও তোর লাগে দৌড়াদৌড়ি করলো, তুই বাইরে ওরে কেন জড়ায় ধরলি না কেন? ও আমাকে এটা বুঝাচ্ছে আর কি। তখন আমি বললাম কেন আমি ওরে জড়ায় ধরুন? তখন প্রিয়াঙ্কা আমরা নিয়ে যায়। প্রিয়াঙ্কা এর ভিতরে আমার স্টাফ রুমে যত জামা কাপড় থাকে, ব্যাগ ট্যাগ সব কিছু প্রিয়াঙ্কার বাসায় নিয়ে যায় স্টাফ দিয়ে। তো বাসা নেওয়ার পর প্রিয়াঙ্কা বাসায় আমার কাপড় পর প্রিয়াঙ্কা তো আমাদের দেখে টাকা কালেকশন বন্ধ কইরা বাসায় আসে। বাসায় এসা তো আমি গোসল টোসল কইরা ওই জেলখানা যে লুঙ্গিটা পরা ছিল আর যে শার্টটা পরা ছিল ওই শার্টটা খুইলা ফালাই দিয়া পরে আমি মানে আমার আগের যে জামা কাপড়গুলো ছিল ওইগুলো পইরা এখন বলতেছে কয় তোর আব্বু ফোন দিছে। ও কিন্তু এখন আমার আব্বু ডাকতেছে, আব্বু ফোন দিছে বাসা যাওয়ার জন্য। তখন বাসায় যেতে বলছে কাকে, আপনাকে নাকি প্রিয়াঙ্কাকে সহ? প্রিয়াঙ্কাকে সহ। প্রিয়াঙ্কা আমার পিছে তার ছেলের জন্য এত কিছু করছে, ওই অনুযায়ী বাবা বলছে যে বাসায়। তখনও আপনার বাবা বা আপনার ফ্যামিলি কেউ জানে না যে প্রিয়াঙ্কার এরকম একটা জেন্ডার ভিত্তিক তৃতীয় লিঙ্গ? না, জানে। তখন জানে যে তৃতীয় লিঙ্গ। তখন আমার বাবা এগুলো দেখে তখন আমি বলতেছে এগুলো কিছু না, একটা হিজড়া স্বাভাবিক এরকম থাকে। মামা ঢাকায় যেহেতু অনেক বছর ছিল, বুঝতে পেরেছি। তারপর তো তখন আমার বাবা বলতেছে প্রিয়াঙ্কাকে আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো আমাকে বাসায় নিয়ে যায় প্রিয়াঙ্কা বাসায় নিয়ে যায়। চিন্তা করলো, তখন যাই না বাবার মনে কি ছিল, বাবা কেন নিয়ে যেতে বললো প্রিয়াঙ্কাকে। আর বাবা দেখছে ও যে আমার পিছনে এত দৌড়াইতেছে। আমি ওর বলছি যে আব্বা ওই আমার পিছে জেলে ও এত টাকা দিছে। তখন জেল থেকে বাইরে আমি শুনতে পারি যে আমাকে বলতেছে ওই দিন যখন বাসায় গেলাম তখন বলতেছে প্রিয়াঙ্কার কাছে 20,000 টাকা দিছিলাম, প্রিয়াঙ্কার কাছে 20,000 টাকা দিছিলাম, ওইখানে নাকি 10,000 টাকার মতো খরচ হচ্ছে, আর 10,000 টাকার মতো আছে, এই টাকাগুলো প্রিয়াঙ্কার দিয়ে দিতে। আমার বাবা বলতেছে আমাকে এই কথা। তখন বাবাকে বললাম 20,000 টাকা দিছো তোমরা? আমি জানি কিন্তু জেলখানার ভিতরে আমাকে 2,000 টাকা দিয়ে আসছে, এইটা
ওর থেকে দিচ্ছে, মানে আমি যতটুকু জানি আর, কিন্তু এর ভিতরে যে আমার বাবা টাকা দিচ্ছে আমি জানি না। তো আচ্ছা। জেল থেকে বাইরে শুনতে পাচ্ছি যে বাবা 20,000 টাকা দিয়েছে প্রিয়াঙ্কার কাছে। আচ্ছা, প্রিয়াঙ্কারে বললাম, প্রিয়াঙ্কা বাবা তো তোর কাছে 20,000 টাকা দিছে, তুই বাবার টাকাগুলো দিয়ে দে। ও এখন ও বলতেছে, দেখ তুই স্টাফ রুমে থাকস, স্টাফ রুমে থাকার আর দরকার নাই, তুই আমার এখানে থাক, আমার এখান থেকে কাজে যাবি, ইয়া করবি। এখন নিজের ওর কাছে একটু খারাপ লাগছে যে হায় রে, ও আমার জন্য এত দৌড়াইছে, থাক ওর সাথেই থাকে, কি হয়েছে, মানে নিজের ভিতরে একটা অনুভূতি কাজ করলো এরকম। তখন ওর সাথে থাকতেছি এরকম, মানে একটা গভীরতা, একটা মানুষের সাথে থাকলে যখন এরকম একটা গভীরতা সম্পর্ক হয়ে যায়, একটা গভীরতা সম্পর্ক। ওর এখান থেকে এখন আমি কাজে যাচ্ছি, কাজ করতেছি ভালোই। পরে কয়দিন পর আসে ঈদ আসে, তখন ঈদের মধ্যে এর ভিতরে আমার বাবা মা বলে দিছে, দেখ তুই ওই পাশে থাকিস না, এমনি ও তোর বন্ধু হিসাবে আছে, তুই আলাদা থাকিস, স্টার রুমে থেকে ডিউটি করিস স্টার রুম। কিন্তু আমার বাবা মা জানতো না যে আমি ওর সাথে থাকতেছি। এখানে একটা জিনিস আমি একটু পরিষ্কার করতে চাই, ইন্টারাপ্ট করছি। প্রিয়াঙ্কার সাথে থাকার ডিসিশন আপনি নিলেন, মানেটা কি দাঁড়ালো? মানে প্রিয়াঙ্কাকে ভালোবেসেই এই ডিসিশনটা নিলেন আপনি? আসলে কি ছিল আসলে জিনিসটা ছিল যে আমার ভিতরে এই কাজটা করছিল যে আমি জেলে গেছিলাম, প্রিয়াঙ্কা অনেক কষ্ট করছে আমার, অনেক কষ্ট করছে। তো এবং কি আমার চতুর্পাশে সবাই বলতেছে যে ও একটা হিজড়া মানুষ, ওর মনে কষ্ট দিস না। এরপর আবার ওর কাছ থেকে, ওই যে ওর বান্ধবীর কাছ থেকে এগুলো শুনলাম। ততদিনও সাদ্দামের কোনো খোঁজ নাই? না, তখন আমার ভিতরে এই অনুভূতিটা কাজ করলো যে আসলেও আমার জন্য জেলের ভিতরে, আমি জেলে থেকে দেখছি না, সেটা ঠিক আছে, মায়া জন্মেছে, কিন্তু ডিসিশনটা হলো ওর সঙ্গে থাকাটা মানে হচ্ছে যে ওর সাথে ভালোবাসা জন্মায় গেছে আর কি। মানে আলটিমেটলি কি এটা কি মানে ফিজিক্যাল ইন্টিমেসির জায়গাতেই না, তখনও কিছু হয়নি, মানে প্রেম মহব্বত জমিয়ে গেছে এবং আপনারা একই ঘরের নিচে একই ছাদের নিচে থাকার চিন্তা ভাবনা করছেন। আপনার বাসাতেও জানে, আপনার যে বাড়ি সেখানেও জানে প্রিয়াঙ্কার কথা, কিন্তু প্রিয়াঙ্কাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, আপনি প্রিয়াঙ্কাকে বাড়িতে নিয়ে যাননি। আচ্ছা, নিয়ে যাননি বলতে কি নিয়ে যাবেন না এরকম নাকি কোনো কারণে? নিয়ে যাবো না বলতে নিয়ে যাব, কিন্তু বাবা মা তো এটা এলাও করবে না। ফাইন, ক্যারি অন। তারপর তখন বাবা মা জানতে পারলো যে আমি প্রিয়াঙ্কার সাথে থাকতেছি। জানতে পারলো কিভাবে? জানতে পারলো, মনে করেন আমি এই যে এরকম ফোন দিলে ফোন ধরি না, ইয়া করি না, তারপরে এরকম একদিন প্রিয়াঙ্কার বাসায় আইসা দেখে যে প্রিয়াঙ্কার সাথে। প্রিয়াঙ্কার বাসায় চলে আসছে আপনার বাবা? হ্যাঁ, বাবা। কি ঘটেছিল সেদিন? গল্পটা বলেন তো, ঘটনাটা কি হয়েছিল? আইসা দেখে আমি প্রিয়াঙ্কার বাসায় শুয়ে আছি, আমার ফোন দিছে, তখন আমি বলছিলাম যে আমি প্রিয়াঙ্কার বাসায় আছি। তখন ও বাসায় এসে আমার আব্বা আবার জিজ্ঞেস করছে, মানে পাশে আছে, ও কি এখানেই থাকে, মানে পাশের ওই যে বাড়িটার গুলা আছে না, তখন বলতেছে ও তো এখানেই থাকে। তখন আমার জিজ্ঞেস করলো যে কি তুই এখানে থাকস? তখন আমি বাবার সাথে বলি হ্যাঁ। তখন বলতেছে, তো আমি কই বাবা দেখেন এগুলো কিছুই না, ওর সাথে এমনিই আছি, ঠিক আছে, আমি আমার মতো কাজ করতেছি। তখন আমার আরেকটা, তখন স্যালারি পাচ্ছি, ওকে মাসে 4,000 টাকা দিচ্ছি, মানে আমার স্যালারি থেকে, মানে বাসা ভাড়াটা আমি দিচ্ছি, আর আমি তো হোটেলেই খেয়ে আসি, ও দিনের বেলা বাইরে খায়, মানে এইভাবেই চলতেছে। তোর প্রতি একটা মায়া জন্মায় গেল, দুজনের মধ্যে একটা মানে ওই যে প্রেম মহব্বত বলতে যেরকম একটা বাসা আর কি, এরকম। এখন ও এরকম ঈদ আইসা এর সাথে ওর সাথে, এখন আমার সাথে মনে করেন 1-2 মাস যাওয়ার পর একসাথে থাকলে যেরকম যাওয়া হয় আর কি হচ্ছে। তো এরকম ওর জন্য এখন মায়া জন্মায় গেছে। এখন বাবা মা এখন আসছে। বাবা মা আসছে মানে আমাকে ক্লিয়ার করে বলেন, আপনি কিছু জিনিস গোপন করতেছেন আমার কাছে মনে হচ্ছে। বাবা মা আসছে মানে এটা কি? বাবা মা আসছে এই কারণে, যখন আমি আমার বাড়িতে ফোন দিচ্ছি, ফোন ধরি না, তো টাকা দিই না, বাড়িতে টাকা দিই না। আমি টাকা দিতাম না, প্রিয়াঙ্কা 4,000 টাকা দিতাম, স্যালারি পাইতাম 8,000 টাকা। তখন বাড়িতে কোনো টাকা দিচ্ছি না, তো বাবা মা আসে এই জন্য। এইখানে তো শুনে গেছে বাবা আগে আইসা যে আমি প্রিয়াঙ্কার সাথে থাকি। তার মানে আপনার বাড়িতে গেলে ওটা রোটে গেছে যে আপনি একজন হিজড়ার সঙ্গে একই সাথে থাকছেন। এটা হ্যাঁ, এটা আমার বাবা আমার মাকে বলছে। আচ্ছা, তারপর তো আমার মা আসে, আমার বোন আসে, সবাই আসে কার কাছে? ওর বাসায় আসে। ওর বাসায় আসে ওরে পায় না, তো ও জানতে পারে যে ওর বাসায় আসছে। তখন আমাকে ও রাত্রেবেলা বুঝাইলো, দেখ কালকে নানুর বাসায় গিয়ে, এর ভিতরে আমার বাবা মা ওর লিডার আছে না, ওদের লিডার আর কি, ওদের নানু বলে আর কি, গুরু মাঝে, ওর বাসায় গেছে, খোঁজ নিতে 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 ওইখানে গেছে। এর ভিতরে একটা কথা আছে, ওর সাথে থাকতে হলে কিন্তু ওদের লিডারকে একটা সালামি দিতে হয় আর কি, মানে অনুমতি নিতে হবে। হ্যাঁ, অনুমতি দিতে হবে। অনুমতি দিতে হলে 5,000 টাকা লাগে। কি জিনিস এটা? মানে কি করতে হয়? মানে কিছু করতে হয় না, ওনাকে 5,000 টাকা দিলে মানে আমি ওর সাথে
থাকতেছি, এগুলো উনি কিছু বলবে না, বা ওনার এলাকায় থাকতেছি। আচ্ছা, ওই পুরো এলাকাটাই মূলত হিজড়া অধ্যুষিত এলাকা ছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আপনি ওখানে ওনার সঙ্গে থাকছেন, সেটা কি হিজড়া কমিউনিটিতে কি বলে, এটাকে জামাই বলে? না, এটাকে পারিক বলা হয় তাদের ভাষায়। পারিক? জি। আচ্ছা, তো পারিক হিসেবে থাকতেছেন। আচ্ছা, আর আপনার জায়গা থেকে বিষয়টা কি ছিল? এটা কি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মতোই ছিল? হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের মতোই ছিল। এখানে দুইটা বিষয় কনসার্ন। একটা হচ্ছে, যদিও ধর্মীয়ভাবে বিষয়টা সম্পর্কে আমি অবগত না যে একজন হিজড়া বা তৃতীয় লিঙ্গের কারোর সাথে সংসার করা যায় কি না, আমি বিষয়টা জানি না। এক, দুই নম্বর হচ্ছে যে সামাজিকতা জায়গাটা থেকে যদি আসে, তাহলে সামাজিকতা জায়গাটা থেকে আসলে আমরা বাংলাদেশের মতো জায়গাতে আমরা যদি বলি, এটা 8-10টা পরিবার খুব সহজভাবে সেই জিনিসটাকে মেনে নিবে না। আপনার জায়গা থেকে আপনি এটা কিভাবে মেন্টালি মেনে নিয়ে তারপরে আপনি এটা আগালেন? আমি এটা আগালাম আসলে আমার অনুভূতিটা ওই যে ওইখানেই ছিল, ওর প্রতি দুর্বলতাটা, যে ও আমার পিছে দৌড়াইছে, ও জেলখানায় গেছে, কিন্তু অনেক মানে আমার চোখের সামনে দিয়ে আমার প্রতি অনেক কষ্ট করেছে। একটা জেলখানা কিন্তু গেলে এমনিতেই দেখা করা যায় না, অনেক মানুষের ভিড়ের মাঝখানে, মানে অনেক পরিশ্রম করে দেখা করতে হয়, তখন একটু ওর প্রতি অনুভূতি জায়গায়। তো তখন আমি যাই না, তখন আমার বাবা মা আইসে আমার পায় না বাসায়, তখন ওদের লিডারের বাসায় খোঁজে। আচ্ছা, যখন আমি আমার বাবা মাকে টাকা টুকা কি আগে ছিল এত টাকা দিত, এখন টাকা বন্ধ করে দিছে, তাহলে কি সব টাকাই ওরে দিয়ে দিতেছে, মানে এরকম কিছু মনে করছে, প্রিয়াঙ্কাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রিয়াঙ্কাকে দিয়ে দিচ্ছে। তখন আসলো, আইসে ওদের লিডারের বাসা, আমাদেরকে বাসা না পায় ওদের লিডারের বাসা খুঁজলো। তখন আমাদের বাসায় একটা বাড়িটা ছিল, ওদের লিডারের বাসা চিনতো, ও ওদের বাসায় নিয়ে গেছে। তখন ওদের লিডার ফোন দিছে যে, ইয়া প্রিয়াঙ্কা, তুই কালকে তোর পারিকে নিয়ে সকালে ওর বাবা মা আসবো, তুই একটু আসিস তো। এখন রাত্রেবেলা ও আমাকে বুঝাইলো যে, দেখো, এখন যদি তুমি মনে করো আমার সাথে থাকতেছো, যদি কালকে সকালে তোমার বাবা মা আমার মানে হিজড়া আর কি জিজ্ঞাসা করবে যে তুমি কি ওর সাথে থাকবা না তোমার বাবা মার সাথে থাকবা, তখন কিন্তু তুমি যদি বলো যে তোমার বাবা মার সাথে থাকবা, তাহলে কিন্তু তুমি কখনো আর আমার সাথে কথাও বলতে পারবা না, কোথাও দেখাও করতে পারবা না, এইও করতে পারবা না। মানে এটা হিজড়া কমিউনিটি থেকে যিনি লিডার তিনি ডিসিশন দিয়ে দিবেন এবং তারপরে উনি আর পারবে না এটা করতে। হ্যাঁ, মানে আমি আর পারবো না আর কি, ও পারবো না, আমিও পারবো না। ঠিক আছে, এখন আর যদি তোমার বাবা মাকে তুমি বলো যে ওনার সামনে যে বলো যে না, আমি তোমাদেরকে চাই না, আমি ওকে চাই। এখানে একটা কথা আছে, আপনার বাবা মা কি এরকম কিছু বলেছিল যে তুমি ওকে ছেড়ে দিয়ে আমাদের কাছে চলে আসো, এরকম কোনো কিছু কি আপনার বাবা মা আপনার সঙ্গে বলেছিল? কি আমার বাবা মা? হ্যাঁ বলছিল। কি বলছিল? বলছিল যে তুই যে ওর সাথে থাকতেছস, তো ওর সাথে কেন থাকস, তুই তো কোনো টাকা পয়সা দিস না, ওর সাথে থাকতেছস, ওর সাথে থাকতে পারবি না, তুই আলাদা কাজ করবি, আলাদাভাবে থাকবি। শুধু শাসন কোনো কিছু করেছে যে ওখান থেকে চলে আসা বা আপনাকে নিয়ে অন্য কোথাও বিয়ে দিয়ে দেওয়া, এরকম কোনো কিছু? হ্যাঁ, বলতেছি, আসতেছি সেখানে। ওকে, ঠিক আছে, সেখানে আসতেছি। তো ডেকেছে, তারপর ডেকেছে, ডাকার পরে ওইখানে ডাকলো, তো রাতে তো আমার এগুলো বুঝাইলো, ও যদি তোমার বাবা মাকে বলো যে হ্যাঁ আমি তোমাদেরকে চাই না, পরে কিছুক্ষণ পরে যায় যদি তুমি তোমার মাকে বলো যে মা আমি তো ফিরে আসছি, বা মা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, সেটা মেনে নেওয়া যাবে, বাবা মা মাফ করে দিবে, মানে এরকম একটা বুঝাচ্ছিল। আচ্ছা আচ্ছা। তো আমি ওর কথা মতেই তখন আমাকে সকালে জিজ্ঞেস করতেছে যে তুমি কাকে চাও, তখন আমি বললাম যে আমি ওকে চাই। তখন ও আমাকে নিয়ে বাইরে হয়ে গেছে, এখন শুনছেন তো কি বলছে, তো ও আমাকে নিয়ে ওর লিডারের ঘর থেকে বাইরে হয়ে গেছে, আমার বাবা মা ওইখানেই ওইখানে বসেছিল, পরে কই গেছে যাই না, আমি বের হয়ে গেছি, এখন আর ওইদিকে যাইস না, ওইদিকে গেলে সমস্যা হইব, ওইদিকে যাইস না। তখন আমি আর মানে ও যেভাবে বলতেছে ওইভাবেই চলে গেছি, বাইরে ঘুরতেছি, রাস্তা দিয়ে ঘুরতেছি, ওর কাজে গেছে গা, বাবা মার বাসায় গেছে গা। পরে যাওয়ার পরে বাবা মা এখন চিন্তা ভাবনা অন্যরকম হয়ে গেছে, যে কি রে, যে ছেলে আসলে আমি কিন্তু একসময় আমার মাকে অনেক ভালোবাসতাম, যে মা যদি বলতো শুয়ে থাকতাম, সেই মাকে এখন ফোন দিচ্ছি না, উঠতাম বসতাম, মানে সবচেয়ে আদরের ছিলাম। আমার দাদা বলেন, আমার দাদি বলেন, আমার কাকা বলেন, কাকি বলেন, সবার মাঝখানে মানে অনেক আদরের ছিলাম। এখন বাবা মার কি করব, কোনো ইয়া পাচ্ছে না। পট করে আমি একদিন এরকম ওর কাছ থেকে এরকম বাড়িতে চলে যাই, মানে কোনো কারণ ছাড়াই নাকি রাগারাগি করে? একটু মানে রাগারাগি করে। কি নিয়ে রাগারাগি? ওর সাথে আমার সাথে অনেক ঝগড়া হয়েছে ওই দিন, ও অনেক ঝগড়া হয়েছে, ও আমাকে মারছে, অনেক মারছে, ঠিক আছে, অনেক এদিকে অনেক মানে অনেক কামড় টামড় দিছে। তখন আমি বাড়িতে চলে যাই। আচ্ছা, বাড়িতে চলে যাওয়ার পরে এখন বাড়িতে 2-3 দিন মনে হয় 4-5 দিন হবে, এরকম থাকি, 5-6 দিন পরে আবার ঢাকায় চলে আসি। ওর প্রতি কেমন জানি আমার আবার
দুর্বলতাটা কাজ করতেছে, মানে ওরা ছাড়া আমি থাকতে পারতেছি না। ঘুমাইলে দেখতেছি যে ওরা জানি কেউ মারতেছে বা কোনো একটা কিছু এরকম, মানে এরকম কিছু স্বপ্নে, মানে ওর প্রতি আমার দুর্বলতাটা বেশি কাজ করতেছে। তখন আমি আবার বাড়িতে কিছু না বললে আমি আবার ঢাকা চলে আসি। না, আপনি তো বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর আপনার বাবা মায়ের রেসপন্স কি ছিল? হ্যাঁ, মানে আমার খুব আদর করতেছে, অনেক ইয়ে করতেছে, কি লাগবে না লাগবে আগে যা করতো তার থেকে একটু বেশি। এবং আপনাকে তখন জিজ্ঞেস করলো না যে বাড়িতে রাখার কথা করলো না যে আপনি যাতে এখান থেকে না, এরকম কোনো কিছু জিজ্ঞেস করতেছে না। বাড়িতে গেছি একটু আগে থেকে একটু বেশি আদর যত্ন করতেছে, মানে একটু বেশি খেয়াল রাখতেছে। যাই হোক, পরে বাড়িতে কিছু না বলে চলে আসি ঢাকা চলে আসার পর কয়েকদিন পরে যাই ভোলা বেড়াতে, ওর এক বান্ধবীর বাসায় বেড়াতে যাই, নাম হচ্ছে আদুরি। উনিও কি এই হ্যাঁ, উনিও তৃতীয় লিঙ্গ? হিজড়া। হ্যাঁ, উনিও হিজড়া। যাই ওইখানে যাই, এখান থেকে যাওয়ার সময় আমরা ওদের জন্য অনেক, যাই হোক ওর টাকা দিয়ে অনেক মার্কেটিং করে ওদের জন্য, অনেক মার্কেটিং করে। তো যাই এগুলো দেওয়ার পরে তো এরকম আমাদেরকে অনেক আদর যত্ন করতেছে, ওইখানে বেড়াচ্ছি ভালো। তো ঈদের দিন মনটা একটু খারাপ যে কখনো বাবা মাকে ছাড়া ঈদ করলাম না, আজকে একটু তাদের জন্য একটু মানে মনটা খারাপ বসে আছি। পরে বলতেছে, ও আমার থেকে বেশি তোমার বাবা মাকে বেশি ভালোবাসো না, সারা বছরই তো বাবা মার সাথে ঈদ কাটাইছো, এক ঈদ আমার সাথে কাটাতেছো, এটা তোমার বেশি হয়ে গেছে না, মানে এরকম কিছু বলতেছে। ওকে। তো আমি বলতেছি না, আরে কি হয়েছে, কিছু হয় নাই। কই যে তোমার মন খারাপ। এখন ও আবার বলল যে তোর ঢাকা কেমন, কয় টাকার পাটটাত খাস, মানে কি জিজ্ঞেস করলো আর কি, মানে কয় টাকা পায় না পায় জিজ্ঞেস করলো। তুই আমাকে বোলাতে চলে আয়, আর ওই বান্ধবীটা বলতেছে আচ্ছা আমাদের বোলাতে চলে আয়, আমাদের বোলাতে আয়, তোর ইয়ে দিয়ে দিমুনি, মানে ওই যে এলাকায় দিয়ে দিমুনি, তুই এগুলা তুইলা খাইবি, যে তোর বাবা মা এমন ডিস্টার্ব করতেছে। ও আমার বাবা মার কথা এইগুলো কিন্তু ওকে বলছে, জি, যে তোর বাবা মা তো ডিস্টার্ব করতেছে, তুই এইগুলো ওকে দিয়ে দে, ওরে নিয়ে চলে আয় এই এলাকায়। আচ্ছা। তখন আমরা ওইখান থেকে চলে আসি, ঢাকা থেকে ফোন আসে, ওর লিডারে ফোন দেয়, তোমরা কই চলে আসো তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নেব, আর বিরতি নেবার আমরা ঢাকায় চলে আসি। ওইখানে প্রায় 4-5 দিন ছিলাম। ঢাকায় চলে আসার পর ও ওইখানে আবার ওর বাবা মার সাথে আমার সাথে ফার্স্ট দেখা, ওর বাবা মা ওইখানে, ওদের বাড়িও কিন্তু বোলাতে। ওকে, তারপর ওদের বাড়িও বোলাতে, ওর বাবা মা ওইখানে আমাদেরকে দেখতে যায়, ওই হিজড়াটার বাসায় দেখতে যায় আমাদেরকে। তা আমাকে দেখে টেকে যায়, আসার পর ও এর ভিতরে জানতে পারি। আপনাদের প্ল্যানটা আসলে কি ছিল? একসঙ্গে থাকবেন এভাবে, সবাই দেখতেছে জানতেছে, এটাই, নাকি বিয়ে শাদী করবেন এরকম একটা চিন্তা ভাবনা? আমার প্ল্যান ছিল, আমি বলছি কয়েকবার যে দেখো এটা মুসলিম কান্ট্রি ঠিক না, আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাই, তো কোনো টাকা পয়সা কিন্তু কোনো কাবিন দেওয়া হবে যাই, কিন্তু ওইখানে লেখা থাকতে হবে যে টাকা উসুল হয়ে গেছে। মানে বিয়ে করতে চান, আপনাদের একটা প্ল্যান ছিল? মানে আমার প্ল্যান ছিল যে এরকম, যে বিয়ে করতে চাই, যেহেতু ওর সাথে আমার সাথে থাকতেছি, একটা এটা মানে আমার নিজের ভিতরে কাজ করতে, যে মুসলিমে এত কিন্তু এটা আমাদের খারাপ হচ্ছে। তখন আমি ওকে বললাম যে কাবিন হবে ঠিকই, কিন্তু কাবিন ওইখানে লেখা থাকবে যে আমাদের টাকাটা উসুল হয়ে গেছে। ওকে, তারপর ও কি রাজি ছিল আপনার এই প্রস্তাবে? ও রাজি ছিল না, কয় না, মনের মিল হচ্ছে সবচেয়ে বড় মিল। ও বিয়ে করতে চাইতো না? না। মানে বিয়ে করার কি কোনো সিস্টেম কি বাংলাদেশে আছে? হ্যাঁ, বিয়ে হচ্ছে, ওকে, অলরেডি হচ্ছে। ওকে, তারপরে আমার চোখের সামনে 2-3টে বিয়ে হয়েছে। কিভাবে হয়? হ্যাঁ, কিভাবে হয়? মানে আমাদের ওই যে ওইখানে কাজী অফিসে যায়, একটা ওই যে কোডের একটা ইয়ে নিয়ে আসে, মানে ডাইরেক্ট কোড কাগজ নিয়ে একবারে কাজী অফিসে যে স্বাভাবিক বিয়ে যেরকম হয় আর কি। আচ্ছা, মানে কোর্টের কাগজের পারমিশন লাগে? হ্যাঁ, পারমিশন লাগে। আমি ইন ডিটেল জানি না, ও যেটা বলছে সেটাই আপনাদেরকে বলছি আর কি। ওকে, হ্যাঁ বলেন। তারপর ঢাকায় আসার পরে ওরা 4 জন এক হইয়া, যে মানে ওই যে ওদের লিডার, ওই লিডারে ভাত খাইতে দিবে না, ওরা কালেকশন করে ওরাই নিবে, লিডারকে কোনো টাকা দিবে না, আমাদেরকে কিছু খাইতে দেয় না, কম খাইতে দেয়, আর উনি সব নিয়ে উনার বাবা মাকে খাওয়াচ্ছে, উনার ভাইদেরকে খাওয়াচ্ছে, উনি এই করতেছে সেই করতেছে, মানে ওনারা 4 জন মিলে একটা জড়িত হচ্ছে, এক হচ্ছে, যে উনার মাথা মানে উনার সাথে লড়াই করবে। একটা ভিডিও করলো, কোরআন শরীফ ছুঁয়ে কসম করলো 4 জন যে কেউ পিস পাওয়া হবে না। তার মধ্যে আপনার এই প্রিয়াঙ্কাও ছিল? হ্যাঁ, আমার প্রিয়াঙ্কাও ছিল তার মধ্যে। ওকে, তো এরকম একটা হয়। পরে ওরা এরকম এখন করতে হলে কি করতে হবে, 4 জনের মধ্যে 2 জনেরই এরকম আমার মতো ইয়ে নিয়ে থাকতেছে, মানে আমি যেরকম একজনের সাথে থাকতেছি, আরেকজন এরকম আছে থাকতেছে। তো আমাদের 2 জনকে কি করবে, বাড়িতে পাঠাইবে, আর ওরা এখান দিয়ে ঝগড়া করবে ওই যে ওদের লিডারের সাথে। তো এরকম একটা ঝগড়া হলো, আমরা বাড়িতে, আমি আর কিছু জানি না, ঝগড়া হলো। এখন এখান দিয়ে বাড়িতে প্রায় এটা হচ্ছে কোরবানিতে কিছুদিন আগে
মানে আগে আগে আর কি, আচ্ছা কিছুদিন আগে আগে। পরে বাড়িতে ছিলাম প্রায় 10-12 দিন। হুম বাড়িতে থাকার পরে এখন কোরবানিদের দিন বলতেছে তুমি কই, তুমি ঢাকায় আসো। তো ঢাকায় আসলাম। ঢাকা আসার পরে ওর বান্ধবী বাসায় দিনাজপুর, ওরা ওই 4 জনে যাইব দিনাজপুর। ওদের এক বান্ধবী থাকে দিনাজপুরে বেড়াইতে, হুম হুম হুম। ওইখানে বেড়াইতে যাইব। যাওয়ার পরে ওইখানে বেড়াই 2 দিন না 3 দিন থাকলো। থাকার পর আবার ঢাকায় চলে আসলো, আচ্ছা ওই দিনাজপুরে ওকে ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পর এখন পট করে ও আমাকে কেন জানি বের করে দিস, ওকে বলতেছে তুমি চলে যাও। যাই না কেন, কি কারণে, বলতেছে কোনো কারণ নাই, তুই এখন বাইরে হয়ে যাগা। তো এখন বাইরে হয়ে যাবো। তো আমি অনেক কান্না করতেছি যে এতদিন তোমার মানে আমার অনেক কান্না আসতেছিল, কেন জানি না, আজও বলতে পারবো না কেন কান্না আসতেছিল। তখন অনেক কান্না করে, মানে আপনাকে কি এমনিতেই বের করে দিল নাকি কোনো কারণ ছিল? কোনো কারণ আমি তখন কোনো কারণ দেখিনি। তো এতদিন আপনি একসঙ্গে আছেন, নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো ঝামেলা ছিল যে কারণে আপনাকে বের বের করে আমি দিয়েছে। কোনো ঝামেলা দেখিনি, কিন্তু রাত্রে ওর সাথে আমার সাথে একটু মানে টুকাটুকি হয়েছে। ও আপনি আমাকে গায়ে হাত তুলেছেন ওর? হ্যাঁ, না না গায়ে হাত তোলা না, ও আমাকে অনেক গালি দিছে, আমি ওর অনেক গালি দিছি। আচ্ছা, তারপর বললো যে বের হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, বলতেছে তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি, কই যাবি আমি জানি না। হুম। তখন বের করে দিল, ও আর আমার থাকতে দিতেছে না। তখন বের হয়ে গেলাম, বের হয়ে দেশে গেলাম, গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর বাবা মা কি করলো, একটা মেয়ের দেখাইতে নিয়ে গেল, আমাকে সাথে করে নিয়ে গেল। হুম। মেয়ে দেখালো। বাবা মা মেয়ে দেখালো কেন? আপনি গিয়ে বললেন যে আমি ওর সঙ্গে এখন আর নাই, এরকম কিছু বললেন নাকি এমনিতেই নিয়ে গেছে? বাবা মায়ের ভিতরে আমার বলছে যে তুমি কি বিয়ে করবা, আমি বলছি না। তারপর মেয়ে দেখাইতে নিয়ে গেছে। বাবা মা জানে না আপনি প্রিয়াঙ্কার সঙ্গে রাগারাগি করে বাড়িতে গেছেন? না, এটা জানে না। আচ্ছা ঠিক মেয়ে আছে। দেখাইতে নিয়ে গেল। আচ্ছা। মেয়ে কিন্তু বাবা মা জানতো যে ওর সাথে আমার সাথে কোনো একটা ভালো সম্পর্ক বা এরকম হচ্ছে, এরকম থাকতেছি যে বাবা মা জানতেছে। পরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওইখানে মেয়ের বাবা মা আমাকে দেখে পছন্দ করলো। হুম। এখন 2-3 দিন পরে বিয়ে ফাইনাল করে বলাইলো। বাবা আমার ঢাকাতে, বাবা ঢাকা থেকে যাওয়া লাগবে না, মা আছে বাড়িতে, ওই যে দাদা আছে, ওই যে যারা যারা আছে আর কি বাড়িতে, মুরব্বি 2-4 জন নিয়ে 3 দিন পর, ওইটা বৃহস্পতিবার না জানি শুক্রবার ছিল মনে হয়, ওইখানে মুরব্বি কয়েকজন নিয়ে খালি আমার গায়ে একটা পাঞ্জাবি ছিল, পাঞ্জাবিটা মানে পরায় আমাকে নিয়ে গেছে। যাক, ওইখানে বিয়েটি হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আমার ওইখানে ওই বাড়িতে রেখে দিল। বিয়ে করে ফেললেন আপনি? হ্যাঁ, আচ্ছা ওকে। বিয়ে করে ফেললাম, ওইখানে রেখে দিল। আচ্ছা। এখন ওইখানে রাখার পরে ওদের বাড়িতে আমি আসি, হুম। সবাই চলে আসছে, আমাকে রেখে আসছে। আচ্ছা। আমিও স্বাভাবিকভাবে ওদের বাড়িতে আসি, সবার সাথে হাসি খুশি কথা বলতেছি, হুম হুম হুম। মানে স্বাভাবিকভাবে বলতেছি, সব কিছু করতেছি। আচ্ছা। পরে যাক, রাত্রে যখন ওর সাথে আমার সাথে একসাথে যখন এক ঘরে দিল, এক ঘরে দেওয়ার পর ছিলাম এক ঘরে, স্বাভাবিক একটা স্বামী স্ত্রীর মধ্যে যেরকম কিছু হয় এরকম কিছু হইলো আর কি। হুম হুম হুম। হওয়ার পরে ভোর রাত্রে আমি ঘুমে এরকম আমার একটা, হ্যাঁ, আমার মাইরা লাইতেছে, মানে অনেক চিল্লা পাল্লা করলো মেয়েটা? হ্যাঁ, মেয়েটা। হুম। হ্যাঁ, আমাকে মাইরা পাল্লাইতে ধরছেন, মানে আমি লাফ দিয়ে উঠলাম। কি হয়েছে? আপনি আমার গলা টিপা ধরছেন, এই যে দেখেন আমার গলা লাল হয়ে রয়েছে, এই সেই, মানে অনেক কথা বললো। এই রাত্রে ফোন দিল কাকে? আমার ভাইয়াকে ফোন দিল, মানে আমার বোনের জামাই যে, ও তো উনারে ফোন দিল। তারপরে আবার আমার মানে বাবা মা সবাইকে ফোন দিল এই রাতের বেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি নাকি ওকে অনেক মারধর করছি, কিন্তু আমি নিজে আজও বলতে পারবো না, যে আজও যাই না ও কি সত্যি ওই রাত্রে কি আমি মারছিলাম নাকি কিছু করছিলাম, আমি নিজে আজও যাই না। আচ্ছা। কিন্তু ওকে এখনো মাঝে মধ্যে আমি জিজ্ঞেস করি আসলে কি আমি ওই সময়, গলা টিপে ধরলেন, তারপরে কি হলো আপনি সেটা শুনতে চাই। মানে ও বুঝতে যখন পারলাম। ফোন দিল ওর রিলেটিভদেরকে, তখন ওই বললো ওই কথা যে ওর আসলে একটা ইয়ের সাথে সম্পর্ক ছিল, ওর মাঝখানে ও জানতো। এখানে পরে আমার সকালবেলা ভোরবেলা খনকারের কাছে নিয়ে যায় আপনাকে? আমাকে। তারপর? খনকারের কাছে নিয়ে যাওয়ার পরে যখন ওইখানে নিয়ে যাওয়ার পরে অনেক তাবিজ তোমার, মানে আমার এইখানে তা আমাকে নাকি ওই প্রিয়াঙ্কা বশ করে নাকি রাখছিল। এটা কে নিয়ে যায়? আপনার মা? এটা আমার মা নিয়ে যায়। ওই মেয়ের বাপ আছে, আমার মা আছে। এটা কি বিয়ে করার পরে নাকি? এটা বিয়ে করার পরে, আচ্ছা, মানে বিয়ে হয়ে গেছে। বিয়ের রাতের এই ঘটনার পরে? হ্যাঁ, বিয়ের রাতে এই ঘটনার পরে। তারপরে খনকারের কাছে নিয়ে যায় এবং খনকার আপনার দেখে রীতিমতো এগুলো তাবিজ তুবিজ বের হ্যাঁ, করে। তাবিজ তুমি এগুলো দিয়ে দেয়। ওকে, তারপর? এগুলো দিয়ে দেয়। তো এগুলো দেওয়ার পরে এখন কেন জানি আমার এই কয়েকদিন 2-3 দিন প্রিয়াঙ্কার জন্য কোনো মনে আসতো না প্রিয়াঙ্কার কথা। এখন যখন এগুলো কাটার পরে প্রিয়াঙ্কার কথা জানি কেন জানি মনে আসতেছে, ওর অনুভূতিগুলো মনে পড়ছে, ওর মানে জন্য প্রিয়াঙ্কাকে মিস করছেন আপনি? হ্যাঁ, প্রিয়াঙ্কাকে মিস করতেছি কেন জানি, মনে পড়তেছে। এখন এরকম খালি ওর কথা মনে পড়তেছে, খালি নিজের কাছে খারাপ লাগতেছে
যে প্রিয়াঙ্কা পরে ভাবলাম নিজে ভাবলাম এখন তো এখান থেকে যাওয়া যাবে না, মানে মাথার ভিতরে একটা কাজ করতেছে। বিয়ের কয়দিন পরের ঘটনা এটা? বিয়েটা 4-5 দিন 4-5 দিন পরের ঘটনা। হ্যাঁ, এখন তো এখান থেকে যাওয়া যাবে না, নতুন এখান থেকে যেতে দিব না, বাবা মা ঢাকা যেতে দিব না। এখন বললাম কি মানে বাবার সাথে বলতেছি আর মার সাথে বলতে, ও বাবা ঢাকাই ছিল, মার সাথেই বলতেছি। মাকে ফোন দিয়ে বলতেছি দেখো মা, আমি তো অনেক দিনই কাজ কাম করি টরি নাই, হাত টাকা পয়সা নাই, এখানেও আসছি, নিজের কাছে লজ্জা লাগতেছে, নিজের কাছেও কোনো টাকা পয়সা নাই, মানে নিজের থেকে বলতেছি এগুলো বানিয়ে যে ঢাকা যায় কোনো কাজ কাম দেখি, অনেকদিন তো কাজ কামের বাইরে ছিলাম। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তো সাথে বউ নিয়ে যা। তো বলছি এখন নিজে থেকে ভাবতেছি যে যদি একলা যাইতে চাই তাহলে দিব না। তো নিয়ে আসলাম, নিয়ে আইসা ঢাকায় বড় বাসায় রাখলাম আমার, রাইখা বলছি রাখো আমি কাজ খুঁজে আসি। আচ্ছা, কাজ খোঁজার নাম দিয়ে ঢাকা থেকে মানে গাড়ি থেকে নাইমে বোনের বাসা কয়টা ভাত খেয়েই প্রিয়াঙ্কার উদ্দেশ্যে দৌড় আসা, বাসা থেকে বেরিয়েছি কিন্তু কাজের নাম দিয়ে। এখন আসলাম, আসার পরে প্রিয়াঙ্কাকে ফোন দিলাম, প্রিয়াঙ্কা কই যে আমি বাসায় আসতেছি। তুমি কই আসো? এতদিন পর কইতে ফোন দিছো, তোমার সব নাম্বার দিয়ে বন্ধ। আমার কাছে তো এখন ফোন নেই, আমি মানে ওই যে আগে যে হোটেলগুলোতে কাজ করতাম ওই হোটেলগুলার ঢুইকা তো একজন পরিচিত ছিল, ওই স্টাফের নাম্বার দিয়ে ফোন দিছিলাম। তো আমি বললাম আমি তো এই জায়গার মধ্যে আছি। আচ্ছা তাহলে বাসায় আসো। বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে এখন প্রিয়াঙ্কা রান্না বান্না করলো, জিজ্ঞেস করলো খাইছি কিনা, বললাম খাইছি। তারপরে চাটা আনাইলো, খাওয়ানোর পরে বলতেছে বসো, তুমি যাইতে পারবে না। তো আমি প্রিয়াঙ্কার বলতেছি আমি নিচের থেকে একটা সিগারেট খেয়ে আসি, তুমি থাকো। ওকে বলতেছি একটা সিগারেট খেয়ে আসি, তুমি থাকো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে যাও। এই কথা বললে আমি বুঝতে পারছি প্রিয়াঙ্কা বলতেছে আর যাওয়ার দরকার না ওইদিকে, আসো আমরা চলে যাই। ঠিক আছে, চলে যাই। এখন নিজে ভাবতেছি কি করবো, বাবা মা তো বিয়ে করে দিল, ওরে কি করবো, মানে নিজের মাথার ভিতরে একটা কাজ করতেছে। তো একটা হোটেলে কাজ নিলাম, কাজ করতেছি ভালো, কাজ করতেছি ঠিকই, কিন্তু আমার মন সারাক্ষণ ওর কথাই ভাবতেছি। কিন্তু বিয়ে যে করছি এটা আর মাথায় আসতেছে না, কিন্তু ওর কথাই খালি বারবার মনে পড়তেছে। একদিন গেলাম ওর বাসায় গেলাম, প্রায় 1 সপ্তাহ পর, ওই নতুন যেখানে কাজ করছি ওইখানে কাজ করার 1 সপ্তাহ পর প্রিয়াঙ্কার বাসায় গেলাম। আচ্ছা, প্রিয়াঙ্কা বলতেছে দূর ঢাকা থাকা যাবো না, তো বউ আছে, বউ এমনি যাইবো গা, বউ আছে। প্রিয়াঙ্কা বলছে তোর বউ এমনিতেই চলে যাবে। আচ্ছা, এর ভিতরে ওই যে ওদের গ্যাঞ্জাম হয়েছিল না, বললাম ওই গ্যাঞ্জামের ওইখানে ওদের একটা বিচার হয়েছিল, বুঝতে পারছেন? বিচারের পরে ওদের 80,000 টাকা ওরা কেন মানে গুরুর সাথে কেন বেদবি করলো, গুরু এর মধ্যে কেন হাত দিল, 80,000 টাকা করে জরিমানা করছে এক একজনের 80,000 টাকা করে জরিমানা করছে। ওদের বাসা বলা হয় ডন আর কি। ঠিক আছে, প্রিয়াঙ্কা সবাই 80,000 টাকা আস্তে আস্তে দিবে, একসাথে তো 80,000 টাকা এক একজনে কই পাবো, আস্তে আস্তে ওইটা পরিশোধ করবো আর কি, মানে কাজ করে পরিশোধ করবো ওইখানে, ওই যে ওদের লিডারের টাকাটা 80,000 টাকা। এখন প্রিয়াঙ্কা আমি জানার পরে জানি না ওর মনে কি উদ্দেশ্য ছিল, আমাকে বলতেছে চল আমরা বলা যাবো গা, তোমার বউ আছে, বউ এমনি চলে যাবো গা, মানে তো আমি ও যা বলতেছে এখন বলতেছে আচ্ছা ঠিক আছে। তো বাসা মাল চামো না, ওই যে একজনের কাছে মানে কম দামে বিক্রি করে দিল আর কি, চলে গেল ভোলাতে। ওই যে আশ্বাস দিছিল বান্ধবী, প্রিয়াঙ্কা ভোলাতে চলে গেল, আমাকে নিয়ে। আপনিও চলে গেলেন? হ্যাঁ, আমাকে নিয়ে কয়েকদিন থাকি ভালো। তো বাইঙ্গা বলে যে ঢাকা এমন কাজ করে আইছি, এমন হয়েছে, ওই যে ওই বেজালের কথা বলতেছে আর কি ওর ওই বান্ধবীর কাছে। এখন তুই না বলছো যে আমার এলাকা দিবি, তুই এলাকা দে। ওর সাথে ওর এক শিষ্য যা আর কি, ওদের ভাষা বলা হয় চেলা। তো যাওয়ার পরে ও বলতেছে কয় তো তোকে দুজনরে তাইলে কোন এলাকা দিয়ে খাইবি? ওই আদুরের যে লিডার আর কি, যে গুরু আর কি, সে আবার ওই প্রিয়াঙ্কাকে একটু কয়েকদিন ধরে ওই এখানে থাকতেছে, তো প্রিয়াঙ্কাকে একটু ভালো জানতো, প্রিয়াঙ্কাকে সব জায়গায় নিয়ে যেত। তখন আদুরি আর ডাকতো না, ওর গুরুর সাথে ওর সাথে কি নিয়ে জানি রাগারাগি হয়ে আমরা জানি না। তো ওই প্রিয়াঙ্কা অনেক বিশ্রী ভাষায় ওই আদুরিকে গালাগালি করে, আদুরিও প্রিয়াঙ্কাকে অনেক বিশ্রী ভাষায় গালাগালি করে। কেন সেটা আমি জানি না, কিন্তু আমি শুনতেছি যে একজন প্রিয়াঙ্কা যে ওই যে আদুরি গালাগালি করতেছে, আমি মানে পাশে দাঁড়ানো, কিন্তু ফোনেও আদুরি কি বলতেছে যাই না, কি নিয়ে ঝগড়া তাও যায় না, অনেক গালাগালি করতেছে। তখন আমরা মনপুরা আদুরির চরপেশন, তখন আমরা মনপুরা থেকে যাই চরপেশন আর কি, চরপেশন যাই। চরপেশন যাওয়ার পরে বিকালবেলা ওরা ওই যে ওদের বাজার কালেকশন করে না, বাজার কালেকশন করে। আচ্ছা,
তখন বাজার কালেকশন করে আস্তে আস্তে মনে হয় 9টা কিংবা 9:30 বাজে। আচ্ছা 9টা কিংবা 9:30 বাজে, প্রচণ্ড শীত। আসার পর আদুরি বাসায় আদুরি খিচুড়ি রাঁধছিল। তো বলতেছে বয় তোরা চৌকির উপরে বয়, তো ওর লাগে খিচুড়ি নিয়ে আসতেছি, গরম গরম খিচুড়ি আনছি আর ডিম বাঁচতেছি, বয়। আপনাদের দুজনের জন্য? হ্যাঁ, আমাদের দুজনের জন্য বয়। তো মোবাইলে গালাগালি যা হয়েছে এটা নিয়ে আর কোনো আলোচনা হইতেছে না। তো বসলাম, বসার পরে আদুরি উঠে ও ঘরে ওই যে ওরকম একটা ছেলে নিয়ে, মানে ছেলের সাথে সম্পর্ক ছিল, ওই ছেলে ওর সাথে ছিল। আর ওই যে ওর মানে চেলা আর কি, মানে ওই যে ওর আর কি চেলা, ওদের বাসায় ওর ওর একটা চেলা, আর ওই যে ওর ওই গুরু বলতেছে তুমি এখানে বসে থাকবা, একটা সাউন্ড দিবা না। বলতেছে কালকে আমার কয়দিন আগে আমার বলছে আমরা সেরার লাগে খারাপ দেওয়ারে আমি মারো মান, তুই সর। তখন প্রিয়াঙ্কা আমার যখন দুইবার সেটা একবারে দিল, তখন প্রিয়াঙ্কা বাবা তুই ওরা মারিস না, তুই কি হয়েছে আমার একো। তখন বলতেছে তুই সর, ঠিক আছে। মানে আমি দেখি প্রিয়াঙ্কারও একটা বাড়ি দিছে, বাড়ি দিবার পর আমি ওই যে ওর যেই ছেলেটার সাথে থাকতো এই ছেলেটা আর দুজনের হাতে 2টা লাঠি। আচ্ছা, দুজনের হাতে 2টা লাঠি। তখন আমি দুজনের 2 হাত দিয়ে দৌড়া গলা চেপে এরকম টিনের বেড়া ছিল, এরকম ঠাস করে চাপ দিয়ে ধরলাম। চাপ দিয়ে ধরার পরে আদুরি আবার একটা ব্যাট ছিল পোলাপাইনের বল খেলার, ব্যাটটা নিয়ে দাম করে আমার মাথায় বাড়ি, এখনো মাথায় দাগটা আছে এই যে। ঠিক আছে, তারপর কি হলো? পরে আমি মাটিতে পড়ে যাই বাড়ির সাথে সাথে। পরে যাওয়ার পরে প্রায় কিছুক্ষণ মানে একটু হুশ থাকি আর কি। পরে প্রায় 10-15 মিনিট পরে উঠি হুশ থেকে। এটা কি প্রিয়াঙ্কার সামনেই হচ্ছিল? হ্যাঁ, প্রিয়াঙ্কার সামনে হচ্ছিল। আচ্ছা, তারপর 10-15 মিনিট পরে উঠি, উঠার পরে এখন আমার হাত বান্ধা পড়ে গেছিলাম যখন, তখন মনে হয় হাত বান্ধা দিছে। এখন আমি হুশ উঠে দেখি কি আমার হাত বান্ধা, প্রিয়াঙ্কারও হাত বান্ধা। আচ্ছা, প্রিয়াঙ্কারও হাত বান্ধা। ওকে। তো প্রিয়াঙ্কার হাত বান্ধা। এখন আমার যখন হুশ হইলো কয়ে ওর চুল চাষ, এটা বলতেছে কি আদুরি আপনার চুল চাষতে বলতেছে। আচ্ছা, ওর চুল চাষ। এখন ওর ওই যেই ছেলের সাথে সম্পর্ক ওই ছেলে বলতে চুল চাষার দরকার নাই, মারছস এমনি মারছস থাক। এখন তোর বলছি না চুল চাষতে, চুল চাষ যাক। এখন চুল চাষলো, এমনি এমনি সব চাইছে হালাইছে চুল। আপনার মাথার চুল নেড়া করে দিল। আচ্ছা, নেড়া করে দিল। এখন প্রিয়াঙ্কারও হাত বান্ধা। প্রিয়াঙ্কা বলতেছে তুই এইগুলো কি করতেছস? পরে কইবার ওর চুল চাষ। কার কথা বলতেছে? প্রিয়াঙ্কার কথা বলতেছে। আমি কই দেখ আমার চুল চাচ্ছস, একটা হিজড়ার চুল একটা হিজড়ার কিন্তু সবচেয়ে বড় সম্মান হচ্ছে তাদের চুল। তো আমার চুল চাচ্ছস, ও চুলটা চাচ্ছিস না? আচ্ছা ও চুল চাচুম না। আমি কই দেখ কারণটা কি, মানে আপনাদেরকে এরকম অপমান কেন করা হচ্ছে? ওই যে প্রিয়াঙ্কা ওর ফোনে অনেক গালিগালাজ করলো। ওই যে সেখানে কেন গেছে প্রিয়াঙ্কা গেছে ওই যে, আবার ও এইটা কেন করছে, যদি প্রিয়াঙ্কা এখানে থাকে তাহলে ওর মানে ওর যে এলাকাটা খাচ্ছে এখান থেকে বাঘ হইয়া ওর গুরু ওরে অর্ধেক দিয়ে দিবে। তো যাক, প্রিয়াঙ্কার চুল আমি কই দেখো চুল কাটিস না, মানে খুব কান্না করতেছি তখন। ও চুলগুলা কাটিস না, ও চুল থাকলে অনেক কিছুই হবে, আমরা এমনি চলে যাবো গা, তুই আমাকে কিছু করানো লাগবো না। পরে বলতেছে আচ্ছা ও চুল কাটুম না, স্যাপ পালাই তুই স্যাপটা খা। তখন আমি রাজি হইলাম যে একটা মানুষের কিন্তু সৌন্দর্য, মেয়েদের সৌন্দর্য কিন্তু চুলেই। আর ওর চুলগুলো আমি কিন্তু অনেক পছন্দ করতাম, অনেক বড় চুল ছিল, অনেক যাই অনেক পছন্দ করতাম। পরে আমি চ্যাপগুলা খাইলাম, খাইবার পর ওর চুলগুলো আর রাখলো না, কাইটা দিল। কাইটা দেওয়ার পর যখন দুজন শুয়েছিলাম একসাথে পালায় রাখছিল, শুয়েছিলাম, কখন জানি ভোর 3টা বাজছে না 4টা বাজছে বলতে পারি না, হাত পা বাঁধা, 3টা বাজছে না 4টা বাজছে বলতে পারি না। বাস স্ট্যান্ডে নিয়ে আসলো, বাস স্ট্যান্ডে নিয়ে আসার পর একটা বাসে উঠাইলো, উঠে খালি আমার গায়ে খালি একটা গেঞ্জি, খুব শীত, আমার গায়ে একটা গেঞ্জি, ওর গায়ে একটা জামা, খুব শীত। দুজনের মাথা নাইরা, তাও চুল এলোমেলো করে কাটছে, দুজনের মাথা নাইরা। পরে একটা জায়গায় নামার পরে এখান দিয়ে আবার বইলা রাখছে, ও আবার আগে ওই বোলাতেই থাকতো একটা হিজড়ার কাছে। ওদের হিজড়াদের এখানে বহুত হিসাব কিতাব আছে, এই গল্প বললে টানতে গেলে অনেক শেষ হবে না, বহুত হিসাব কিতাব আছে। ওই হিজড়ার ওইখানে টাকা টুকা হাওলাত করে ফালাই গেল। যাক, ওইখানে আমরা নামলাম, নাইমা চুল কাটলো, মানে দুজনের চুলগুলো একটু সাইজ করলাম আর কি, একবারে আউলা জাউলা করে কাটছে না। তা আমার মাথাটা পুরো নাইরা করে আলাইলাম, ওর মাথাটা একবারে মিশিং মেরে ছোট করে আলাইলো। ছেলে একটা সেলুনের ঢুকা, তো আমাদের বাসে উঠে 200 টাকা দেয়, 200 টাকা দিয়ে আমরা ওই বাসে ওইখানে নাইমা অটো দইরা, যেহেতু বাস স্ট্যান্ড যদি ওই হিজড়া বলে দিলে ওই হিজড়া আবার আমরা আটক করে, এই জন্য আমরা বাসে ওই ওদের বাড়িতে যাই।
ওদের বাড়িতে যায় না আমি, তো ওরকে আবার ওই হিজড়া দেখে ওদের বাড়িতে মানে না, বাড়িতে জায়গা দেয় না। হুম তখন ও আবার কি করে, বাজার থেকে একটা ওর ব্যাগের ভিতরে কয়েকটা খুচরা টাকা ছিল, ও আমাদের সব কিছু রেখে দিস, হুম ব্যাগ মোবাইল টোবাইল সব কিছু রেখে দিস। আচ্ছা রেখে দেওয়ার পরে যখন দুজনের গায়ে দুটা খালি, ওর গায়ে গেঞ্জি ছিল, আমার গায়ে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি ছিল। হুম পরে বের হইলাম, এখন ও বাজারে যায় বলতেছে আমার গায়ে তো মায়ের পোশাক, এরকম দেখলে তো বাড়িতে ঢুকতে দিব না। তো ও একটা ছেলের গেঞ্জি লইলো আর একটা লুঙ্গি লইলো, হুম হুম লুঙ্গি নিয়ে ওদের বাড়িতে ঢুকলাম দুজনে। দুজনের শরীর প্রচণ্ড ব্যথা। এখন ওদের বাড়িতে যাওয়ার পরে ওর আম্মু দেখা তো ওরে চিল্লা পেল্লা, তুই বাড়িতে কি জন্য আসছস এই সেই। হুম পরে ওর আম্মুরে বলতেছে অনেক কান্না করে, মা আমার 2-3 দিন ঠাই দাও, আমি চলে যাবো, আমার কোথাও জায়গা যাওয়া নেই, 2-3 দিন ঠাই দাও। পরে 3 দিন না 4 দিন ছিলাম, কোনো রকমে কয়েকটা ওষুধ টষুধ আইনা খাইছিলাম। খাওয়ার পরে ব্যথা এখন পুরোপুরি সারা নেই। বলতেছে তুই এখনই বাড়ি থেকে বাইরে জায়গা। ও আবার এগুলো ওর মারে বলছে যে আমি যে বিয়ে টিয়ে করছিলাম, ওর মারা বলতেছে রিয়াজের বাবা মা আবার কখন চলে আসে, পরে আমার বাড়িতে দুনিয়ার মান সম্মান সব যাইব, তো ভাই একটা আছে বাইরে আর বিয়ে করাইতে পারম না, এখন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আচ্ছা তো 3 দিন যে ছিলাম, ওর বাইরে অনেক ভালো ভালো জামা কাপড় ছিল, কিন্তু ওর মা আমাদেরকে এটা দেয় না। আমার একটা ছিঁড়া লুঙ্গি দিছিল, একটা ছিঁড়া শার্ট দিছিল যেগুলো পরার জন্য। কিন্তু ও এই কাজ করে যে টাকা পাঠায় সেগুলো খাইতে তাদের লজ্জা লাগে না, তারা বাবা মা কেন ও তখন বাড়িতে যখন যায় ওকে বাড়িতে কেন এলাউ করে না? মানে ওর টাকা নাই কিন্তু ওকে ওর বাড়িতে টাকা নাই কিন্তু ওকে বাড়িতে এলাউ করে না। আচ্ছা। ও আইসা ওর ভাই আইসা ওর মাসে মাসে ওর কাছ থেকে টাকা নিচ্ছে। হুম তো ওরও কিন্তু ওর বাবা মার প্রতি অনেক মানে মায়া মহব্বত আছে, হুম তো ও নিচ্ছে। তো ওর মা ওই মান সম্মানের ভয় আমাদেরকে 3000 টাকা দেয়, বলে তুমি এগুলো নিয়ে বের হয়ে যাও। হুম হুম তখন আমরা লঞ্চে আসি, লঞ্চে উঠা ঢাকায় আসি। তো ওর একটা মেয়ে বান্ধবী ছিল, পুরান ঢাকার ওইদিকে থাকতো। তো বলতেছে বান্ধবী আমার ঘরে একটা রুম লয়ে দে, ও তো হোটেলে কাজ জানে, ও হোটেলে কাজ করবো নি, আমি বাসায় থাকবো নি, আমার ঘরে একটা রুম লয়ে দে, হুম আমরা থাকি। বলতেছে না না কোনো রুম টুম নাই। কিন্তু অথচ যখন ওর মানে টাকা পয়সা ছিল তখন ওর বান্ধবী কি জীবন দিয়া লাইতো ওর জন্য, হুম মানে আমাদের জন্য। আমরা গেছিলাম একবার ওদের বাসায়, আমাদের জন্য অনেক কিছু করছে। তো অনুযায়ী ভাবছি হয়তো গেলে কোনো ঠাই দিবে, ঠাই আর দেয় নাই। পরে কি করব, আর কোনো উপায় নাই, ও চলে যায় ইয়াতে, বলে রাত্রি বাসায় যাবো আসো। হুম হুম ওই যে দিনাজপুর ওই যে বাসা আমরা বেড়াইতে গেছিলাম সে বাসায় যাই। জি সে বাসা দিনাজপুর বাসের টিকিট কাটি, এই সারাদিন রাস্তায় জামজট, সকালে টিকিট কাটি, সারাদিন কিছু খাই নাই। পরে ওদের গাড়ি আসে মনে 6টা বাজে, পরে ও 4টা বাজে যায় নামি ওইখানে দিনাজপুর নামার পরে থাকি একদিন মনে থাকি। থাকার পরে ওর সাথে কয় দেখ বসে থাকলে তো লাভ হবে না, তোর সাথে গেলে তো কয়টা টাকা পাবো, আমার হাতে তো টাকা পয়সা নাই, আয় তোর সাথে কাজে যাবো। ওর বান্ধবী বলতেছে। হুম ও বের হয়ে গেল কাজের উদ্দেশ্যে, আমি বাসায়। পর আমি যখন বাসায় তখন দেখি কি একটা লোক আমাকে মানে দেখতেছে। হুম তো আমি ভাবছি হয়তো নতুন আসছি এই বাসায়, এই কারণে দেখতেছে। আবার আমি তখন টিভি দেখতেছিলাম, আবার ভাবতেছি আবার হয়তো মানে টিভি দেখে, আমি আর এইগুলো কিছু ভাবি না। এখন যখন সকাল থেকে ওই লোকটা আমার পাহারা দিতেছে, হুম যখন মনে হয় দুপুর 1টা না 1:30 বাজে, জি তখন দেখি কি ঠাস ঠাস শব্দ হইতেছে। দাম করে আসলো 2-3 জন আইসা আমার এখানে হাত মানে আমার কেউ গাড়ে হাত, কেউ কোমরের লুঙ্গি পরা ছিল, লুঙ্গি হাত, মানে 4 জন আমারে ধরলো। হুম দইরা কিছুক্ষণ পরে দেখি আমার বড় ভাই, কিছুক্ষণ পরে দেখি একটু যখন সামনে নিছে তখন দেখি আমার বাবা, তখন দেখি যখন একটু সামনে নিছে তখন দেখি আবার আমার ওইখানে আমার বোনের জামাই। ধরেছে কারা আপনাকে? হ্যাঁ ধরেছে, ওইখানে পুলিশের মাধ্যমেই ওরা দিনাজপুরে গেছে, আচ্ছা। পুলিশই ধরছে। হুম তারপর পরে নিয়ে আসলো, গাড়িতে উঠাইয়া ওরা একটু সামনে আইলো, ওরা আর পায় নাই, ওরা অনেক খুঁজছে ওইখানে, ওরা তো বাইরে গেছে, ওরা খুঁজছে কই যখন ওরা পায় নাই তখন নিয়ে এসে একটু সামনে চা খাইতেছিল ওরা, গাড়ি থামায়। আমি কালো গাড়ির ভিতরে গ্লাসের ভিতরে এরকম প্রাইভেট কার নিয়ে গেছিল, মাইকো নিয়ে বড় মাইকো নিয়ে গেছিল। এখন দেখতেছি প্রিয়াঙ্কা অটো দিয়ে যাইতেছে, আমি গ্লাসের থাইকা চিকুর মারতেছি যে প্রিয়াঙ্কা, কিন্তু প্রিয়াঙ্কা শুনতেছে না, প্রিয়াঙ্কা অটো আস্তে আস্তে যাচ্ছে, মানে আমার গাড়ি ওভারটেক করে প্রিয়াঙ্কার অটো যাইতেছে। পরে প্রিয়াঙ্কা দেখে নাই, আমি গাড়ির ভিতরে, পরে ওই
যে পাহারা দিছে না তারে দেখতেছি যে আমার বাবা টাকা বাইর করে টাকা দিতেছে, হুম, কত জানি দিচ্ছে আমি দেখি নাই, কিন্তু টাকা দিতেছে। আচ্ছা, টাকা দিবার পরে আমি আবার ওরে বলতেছি, মানে হুমকি দিতেছি, তখন অনেক শরীরে অনেক জিত, কই তুই আমার ধরাই দিস না, তোর যদি আমি কখনো পাই, মানে অনেক গালাগালি করতেছি আর ওরা অনেক হুমকি দিতেছি, তোর মাইরে পেলাম আমি যদি কখনো পাই, মানে ওকে বলতেছি। তখন আমার মুখ দিয়ে যা আসছে, কাকে বলছেন এটা? এটা বলতেছি ওই যে আমাকে পাহারা দিছিল, আচ্ছা, ওই যে কতক্ষণ প্রিয়াঙ্কা তখন কোথায়? প্রিয়াঙ্কা তখন ওই যে বাইরে গেছিল, বললাম না কাজে গেছিল, আচ্ছা, কাজ দিয়ে অটো দিয়ে আসতেছে, আমি গাড়ির গ্লাসের ও ভিতরে। প্রিয়াঙ্কা আসার আগেই ঘটনা? হ্যাঁ হ্যাঁ, প্রিয়াঙ্কা আসার আগেই ঘটনা। তারপর তো গাড়ি টান দিয়া আইনা মানে ছোটখাটো একটা রেস্টুরেন্টে থামাইয়া তারা মনে হয় সারাদিন কিছু খাইলে না কি করে না আমি জানি না, তারা খাইলো, আমার খাইতে বললো, আমি কিছু খাইলাম না। আমার তো টেনশন একটাই, কি করবো এখন, বাসায় যে যাইতেছে, ও বাসায় যেয়ে কি করব। তো আমার নিয়ে আসলো আমার ঢাকায় নিয়ে আসলো, ঢাকা থেকে ডাইরেক্ট বাড়িতে। রাত্রে থাকি, সকালে ভোরবেলা এরকম ভোরে উঠটা আমি আমার মার হাতে একটা মোবাইল থাকে, মোবাইলটা নিয়ে ফোন দিই, ঐশী প্রিয়াঙ্কা কই আছে, মানে ঐশীকে প্রিয়াঙ্কার একটা বান্ধবী। আপনি একটু বলেন আমাকে, আপনাকে বাবা মা ধরে নিয়ে আসতে গেছে পুলিশ দিয়ে, ধরে নিয়ে কি বাড়িতে নিয়ে গেছে নাকি নাই? বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনি আবার প্রিয়াঙ্কাকে খুঁজতেছেন? হ্যাঁ, প্রিয়াঙ্কাকে ফোন দিছি বাড়িতে বসে। ওকে, তারপর রাত্রে মানে ভোরবেলায় মার ফোনটা নিয়ে ফোন দিছি। বাড়িতে নিয়ে কি করলো? উত্তম মাধ্যম কিছু দিয়েছে? মাঠটার কিছু দিয়েছে? না, মাঠটার কিছু দেয় নাই। ও এমনি বড় ভাই বলতেছে যে ওকে রিহাবে দিয়ে দেন, মানে রিহাবে দিয়ে দেন বলতেছে বড় ভাই বলতেছে। আপনি কি ড্রাগ নিতেন? না, কোনো ড্রাগ নিতাম না তখন। হয়তো তারা হয়তো এরকম কোনো কিছু ভাবছিল, যাই না। তখন পরে বাড়িতে মার ফোনটা চুরি করে ফোন দেই, প্রিয়াঙ্কা মানে ঐশ্বরিয়া কইতেছে যে ঐশ্বর হয়েছে ওর একটা বান্ধবী, বলতেছে প্রিয়াঙ্কার আগের ফোন নাম্বারটা উঠেছে, তুই ওরে ওই নাম্বারে ফোন দে। তখন আমি ও ইয়ার কইতেছি, প্রিয়াঙ্কার নাম্বারে ফোন দিলাম। পরে প্রিয়াঙ্কা বলতেছে কলিজা তুমি কই, কিভাবে আছো, তোমার কি মারছে ধরছে, মানে কথা জিজ্ঞাসা করতেছে। তা আমি বলি না, আমার কোনো মারে ধরে না, আমি ভালোই আছি, তুমি কিছু করো না, আমি চলে আসছি, আমি আজ হোক কাল হোক যেভাবে হোক আমি তোমার কাছে আসতেছি। তখন আমার আবার প্রিয়াঙ্কা বলতেছি কি কয়, আমি বোলাতে যাচ্ছি, বোলাতে যে ওরা আমাদেরকে মারলো এটার বিচার হবে, ওই যে আদুরি আমাদেরকে মারলো এটার বিচার হবে। আদুরি আমাদেরকে মারা পরে ওর গুরুরও চুল কাটছিল এর কয়েকদিন পরে, আচ্ছা, এটার বিচার হবে। বোলাতে যাওয়ার পরে ও আগে যার ছেলা ছিল ওই ওদের একটা বিচার হইয়া ওরে তার ঘরে দিয়া দিল। তো ওই ঘরে দিয়া দিবার পর ওই ঘরে যাক আমি গেলাম বোলাতে, আমি আবার বোলাতে গেলাম। আপনি আবার চলে গেছেন? হ্যাঁ, আপনার ঘরে স্ত্রী ছিল, সে কি করতো? আপনাকে টেক কেয়ার করতো না, মানে আপনার এই জিনিসগুলো দেখতো না? কানলে তো আমার তো মন ওই যে প্রিয়াঙ্কার প্রতি জানতো যে আপনি এই একজন? হ্যাঁ, জানতো। ভেরি ইন্টারেস্টিং। ওকে, তারপর? জানতো, কিন্তু ওর একটা সমস্যা ছিল কি, ওর কিন্তু আরেকটা বিয়ে হয়েছিল। ওর সঙ্গে কি আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা সেটা কি ছিল, মানে স্বামী স্ত্রীর যেই কি বলা যেত মেলবন্ধন বা যে সম্পর্কগুলো থাকে স্বামী স্ত্রীর মধ্যে, এটা কি প্র্যাকটিসে ছিল? হ্যাঁ, হয়তো। তার ফোন দিচ্ছে, আমি চিন্তা করতেছি মানে ওর সাথে তো অনেকদিন দেখা হয় নাই, ওর যে একটা সারপ্রাইজ যে ঠিকানাটা দিছে। আচ্ছা, তো ও বারবার ফোন দিচ্ছে, আমি আর ওর ফোন উঠাচ্ছি না। এখন যখন ফোনটা হাতে নিলাম তখন দেখি ফোনে 50টা ফোন। কি রে, এত ফোন দেওয়ার মানে কি? পরে আমি ফোনটা মানে ধরার পরে বলতেছে তুমি যে জায়গায় আসতেছো এই জায়গায় আইসো না। কেন, কি হয়েছে? আমি তোমার পরে এসে বলতেছি যেখানে আসো সেখানে থাকো। কই আসো? আমি বলি আমি বোলা বাস স্ট্যান্ডে আছি। বললো তুমি বোলা বাস স্ট্যান্ডে থাকো, আমি আসতেছি। পরে বোলা বাস স্ট্যান্ডে আমি দাঁড়ায় থাকি, ও প্রায় 3 ঘন্টা পরে আসে। পরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কয় ওই আদুরি আমাকে চুল কাটলো না, ওর গুরুরও চুল কাটছিল, তো ওর গুরু আমরা দুজনে ধরে আবার ওর চুল কাটছি। খুব ন্যাস্টি। যাই হোক, আমরা একটু শেষের দিকে আসি। আপনার ঘটনাগুলো কি দাঁড়াইছে শেষ পর্যন্ত? এখন পরে ও শেষ পর্যন্ত ওই যে যখন ওই 1 মাস এখানে থাকি না, বাইরে থাকি 1 মাস অবস্থায়, তখন আমার ওই যে মানে ছেলে ওই যে গর্ভে আসে, মানে আপনি বাবা হতে চলেছেন? হ্যাঁ, বাবা হতে চলছে আর কি। তারপর পরে আমি এগুলো আমার ফোনে বলে আর কি, ফোন দেয় কে? আমার বাবা ফোন দেয়, ফোন দিয়ে বলে যে মানে আপনার ওয়াইফ কনসিভ করেছে। হ্যাঁ, তারপর বলে আমাকে বলার পরে তো আমি কোনো মানে গ্যারাই জুনি না। আমার তো ওই যে ভালোবাসাটা তো ওর জন্যই, মানে মনটা কেন জানি ওর জন্যই খালি কাঁদে। তো পরে বোলায় থাকি ওদের বাড়ি, ওইখানে যে এসে তোর ওইখানে থাকি ও এক হিজদার সাথে মানে সম্পর্ক ভালো ছিল আগে, তো ওইখানেই থাকে। ওইখানে থাকার পরে ওইখানে টাকা টুকা বেশি না, খুব কম, চলতে কষ্ট হয়ে যায়। আমি মাঝে মধ্যে কাজ পাইলে ওই যে রাজমিস্ত্রি কাজ পাইলে করি, আর ও গ্রামের ইয়ে তো খুব
চলতে কষ্ট হয়ে যায়। পর আমি বলছি না আমার এখানে থেকে হবে না, আমার কাজ জানা আছে, আমি ঢাকা গেলে তো অন্তত 10-12 হাজার টাকা স্যালারি পাবো, আমি ঢাকা জায়গা, তুমি বোলাতে থাকো। তখন ও বলতেছে না আমিও বোলাতে থাকবো না, আমি ময়মনসিং যামুগা। তো এখন ঢাকা আসলাম, ঢাকা এসে ওর এক পরিচিত ও হিজড়া ছিল, ওইখানে উঠছে। ওইখানে উঠার পরে ও সর্বপ্রথম যার মানে চেলা ছিল, যার ইয়া ছিল, ওর কাছে ওর সাথে দেখা হয়েছে। এখন উনি বলতেছে কয় তুই আমার চেলা হয়ে যা আবার। ও বলতেছে না হইব না। তো আমি বলতেছি কেন? বলতেছে না যদি ওনার চেলা হইতে যায় আমার এক সিঁড়ি নিচে নামতে হবে, ওনাদের মধ্যে বড় ছোট আছে, মানে এক সিঁড়ি নিচে নামতে হবে। তাই আমি বললাম কেন, হয়ে যাও, আজকে এক সিঁড়ি নিচে, পরে আবার এক সিঁড়ি উপরে উঠতেও তো পারো। বলছে না আমি ময়মনসিং যাই, ওই যে ট্রেনের ভিতরে টাকা তোলে না, তুমি ঢাকায় থাকো, আমি ট্রেনের ভিতরে টাকা তুলবো। আমি কইছি না তুমি যাও না, আমি ঢাকা কাজ করি। তো ও অনেক এরকম ওই বাসা থেকে কমলাপুর আসছে, ময়মনসিং যাইবো গা, আমি ঢাকা কাজ করার জন্য। তো আমি বললাম না তুমি যাইবে না, এত কিছু হয়ে গেল, তারপরে আলাদাই নেই, এখন আলাদা থাকবা, দরকার নেই, আমি তো কাজ করতেছি, তো আমি যা পারি দরকার তুমি বাসায় থাকো। ও ট্রেন স্টেশন চলে আসে, ট্রেন স্টেশনে আসার পর ট্রেন পায় না, ময়মনসিংহে ট্রেন ছাইরা দেয়। পর আমরা ঘুরে আবার বাসায় যাই। বাসায় যাওয়ার পরে রাত্রে আবার ওই যে ওর ওই গুরু আসে, আইসা বলে তুই আমার চেলা হয়ে যা, আমি তোরা চেলা করবো। আমার কি হয়েছে? তো আমি অনেক কান্নাকাটি করি কই হয়ে যা। তো পরে ওই চেলা হইলো ওনার চেলা হইয়া যেই ঘরে ঝগড়া, ওই ঘরে কয়েকটা দিন থাকে, একটা বাসা নেই। বাসা নিবার পরে মানে এর ভিতরে ওই যে ওই ঘরে যে থাকতো ওরাই আবার খাইতো। ও আমাকে বাসা থেকে বের করে দেয়। প্রথম আমরা একটা বস্তি বাড়িতে থাকি আর কি, বস্তি বাড়ি থেকে একটা ফ্ল্যাটে উঠি। ফ্ল্যাটে যখন ভালোভাবে থাকতেছি, পরে বিগু লাইফ আছে না, ও বিগু লাইফ খুলে, আমিও বিগু লাইফ খুলি। খোলার পরে বিগু লাইফে একটা প্রবাসী ছেলের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে আসতেছে ওর বোর্ডে, খুব হাসাহাসি করতেছে। কয়েকদিন পরে দেখি ওর ছবি ওর বোর্ডে, ছবি দেখে আমি কি করলাম, ওর আইডিটা ব্যান করে দিলাম। পরে ব্যান করে দেওয়ার পরে কয়েকদিন পরে পয়লা বৈশাখে বলতেছে ওর এক বান্ধবীর ওই আমার মতো যেরকম থাকতেছে, ওর এক বান্ধবীর এরকম মানে পারিক থাকতেছে, পারিক জামাই বলতেছে কি কয় এই যে ভাই আপনি ওরে বলে যান, ও খালি আমার কাছে তুই চলে যা, তুই আমার কাছ থেকে চলে যা, তুই আমার কাছে থাকিস না, তুই আমার কাছ থেকে চলে যা। তো ওর বান্ধবী পারিক কইতেছে কয় এই যে ভাই আপনি ওর কাছ থেকে চলে যান, ও তো আরেকজনের সঙ্গ পাইছে। আমি কি কস? বিগুলাই ব্যাগ ছেড়া ওরা মোবাইল দিছে, বোরকা টোরকা দিছে, আর অনেক কিছু দিছে, আপনি ওর কাছ থেকে চলে যান। পরে যখন আমার চলে যাও না, রাত্রে আমি উঠি যাই, ওই দিন আমিও না, ও যখন ইয়াবা খাইতো না, ওর তো দেখে ও আমার খাওয়া শিখেছিল। তখন আমার পকেটে 3,000 টাকা ছিল, 3,000 টাকার ইয়াবা খাইছি ওই দিন। ইয়াবা খাইয়া ওই দিন ওর বাসায় যাই, রাত্রেবেলা ওর চুল কাটতে ধরেছি। পর ওর চুল কাটতে দিল, লাভ দিয়া উঠা বলে কি করতেছ? তাই আমি বলতেছি আমি এই যে তুমি ওই সাধারণ একটা মোবাইলের জন্য আর একটা বোরকার জন্য তুমি একটা বিদেশি ছেলের সাথে আমার ঘর থেকে বাইর করে দিয়েছো কেন? তোমার চুল কাইটা নাইরা করে তোমার আমার সাথে ভয় খাওয়াম। ওরে বলতেছি, তো বলতেছি দেখো যা হয়েছে বলেছি, আমি ভুল করছি, তোমার কাছে মাপ চাইতেছি, আমি বলেছি আমার মাফ করে দাও, আমি আর জীবন এরকম কিছু হবে না। পরে ওর গুরু এসে সকালবেলা চিল্লা আমি ওর চুলে কেন হাত দিলাম, এই সেই করলাম। পরে কয়েকদিন পরে তো আমার বাসা থেকে মনে করেন আমি তখন আলাদা থাকতাম, তখন কিন্তু আলাদা আমার বের করে দিছিল। ও আমাকে বলতেছে যে আমি আর এগুলো কিছু চাই না, আমি নামাজ কালাম পড়ুম, আমি আর এগুলোর মধ্যে থাকুম না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, তুমি আমার সাথে থাইকো না, তুমি আলাদা থাকো। তা আমি বললাম যেহেতু তুমি নামাজ কালাম পড়বা, যাতে জীবন আর কোনো কিছু করবাই না, মানে ওই যে কোনো পারিক করবো না, জামাই করবো না আর কি, কোনো ইয়ে করবো না, তো থাকো, যদি তুমি নামাজ পড়ো, যা আল্লাহর রাস্তায় যাও, সমস্যা নাই, তুমি থাকো, কিন্তু আমি তোমার এসে দেখে যাবো। তো একদিন আমার প্রচন্ড জ্বর, টানা 1 সপ্তাহের মতো জ্বরে পড়ে আসি। পরে ওরে দেখতে যাই, যা দেখি কি আমি বিগুলাইপে একজনের কাছে শুনি যে বলতেছে বিগুলাইপে একজনের কাছে প্রিয়াঙ্কা না আগের জামাইরে বাইর করে দিছে, এখন নতুন বিদেশি জামাই আছে, ওই জন্য মোবাইল টোবাইলে অনেক কিছু নিয়ে আইছে, বাংলাদেশে আসছে। তখন আমি অসুস্থ অবস্থা ওর বাসায় যাইগা, ওর বাসায় যাওয়ার পরে আমারে যা দেখি কি এইখানে ঝুলানো, ওই যে ওরা বানায় আর কি, 80 না 1 লাখ টাকা নেয় ওদের, এটা আলগা সার্জারি করে বানায় আর কি, অপারেশন করে ঢুকাইছে, মানে মানুষের আকর্ষণ করার জন্য। তো আমি দেখি অসুস্থ, এখন যদি ঘরে ঢুকাস ওর এগুলা নষ্ট হয়ে যাবে, পচা লেগে যাবে, তুই ওরা মাইরে হলাইতে তোর কোনো ঠিক নেই, তুই জাগা। প্রায় 1 সপ্তাহ পরে ওরা দেখতে যাই, অসুস্থ ছিল সুস্থ ছিল কিনা দেখতে যাই, দেখি ঘরে কেউ নাই, একটা ছেলে বসে আছে। তখন আমি বিগুলাইপে তো ওই ছেলের নাম দেখছিলাম, নাম ছিল নূর ইসলাম। তখন নূর ইসলাম দেখা তখন আমি
ভাবছি ওর হয়তো কোনো ছেলের মতো ওদের, কিন্তু ওরা কিন্তু ছেলে থেকে কিন্তু পরে হিজড়াদের ইয়ে যায়, ওই যে তাদেরকে বলা হয় গে আর কি, ওরাই হিজড়া হয় বেশিরভাগ। তো ওরে দেখে আমি মনে করছি ওর মনে ছেলের বেশি কোনো হিজড়া, তো আমি দেখে নাই গেছি। তো আবার কেন জানি মনটা বাড়িয়ে দিল, না কোনো ছেলে একটু যায় দেখি। কেন জানলার পাশে যায়, আমি বলতেছি যে নূর ইসলাম বলতে দেরি, ও আমার মুখের দিকে চাইতে দেরি নেই। এখন আমি ওরে দেখে তো পুরোটা শিখে গেছি, কিরে ওই ছেলে এখানে, ও না বিদেশে থাকতো। তো আমি ওই ছেলে আমার দেখেই ফোন দেয় প্রিয়াঙ্কার কাছে, প্রিয়াঙ্কা ওই যে ও আসছে, ফাইম আসছে। তো প্রিয়াঙ্কা আমারে দেখা বলতেছে, এই প্রিয়াঙ্কা ফোন দে, ওই ছেলে আমার হাতে ফোন দিছে, প্রিয়াঙ্কার সাথে কথা কও। তা আমি বললাম, কিরে তুই এই কি করলি, তুই না কোনো জীবনে বলছিস পারিক করবি না, জীবনে ইয়ে করবি না, তোর আমি ছেড়ে দিলাম। হ্যাঁ করছি, আমার মনের মর্জি, তোর সমস্যা কি? আমি কই আমার লগে এরকম করতে পারলি? হ্যাঁ, তুই আর কখনো আমার বাসায় জীবনে আসবি না, আমাকে কখনো ফোন টোন দিবি না, তো সব কিছু আমি ব্লক করে দিলাম। তখন আমার মনে খুব কষ্ট লাগলো, কিরে ও বলছে জীবনে কোনো কিছু করবো না, আমার দূরে সরা, আমার বলছে দূরে যা, আমি দূরে আসলাম, ও সব কিছু মানলাম, ওর জন্য এত কান্নাকাটি করলাম, এত কিছু করলাম, কিন্তু ও আজ ঠিকই তো একটা ছেলে নিয়ে থাকতেছে। কেন? পরে আমি ছাদের উপর দিয়ে আসি, মানে আগে অ্যাসিড খুঁজি, অ্যাসিড পাই না কোথাও। পরে পেট্রোল খুঁজি, যে ওর বাসায় পেট্রোল মাইরে আগুন ধরাই দিব, পেট্রোলও পাই না কোথাও, পেট্রোল এমনি বিক্রি করবে না। ওকে আপনি পুড়িয়ে ফেলবেন, তাই তো? হ্যাঁ, ওকে পুড়িয়ে দিব, ও যেন কোনো জীবনে কোনো ছেলের সাথে এরকম কিছু না করতে পারে। ওই ছেলে নিয়ে 4টা ছেলের সাথে সম্পর্ক করছে। পরে পেট্রোল যখন পাই না, তখন মাথায় পট করে আমার বুদ্ধি আসলো, যেহেতু আমি বাউচি কাজ করি, মাথা বুদ্ধি আসলো, গরম তেল হাতে না পড়লে হাত না ফুটা জায়গা, তখন গরম তেল আমি তেল নিয়ে যাই, তেল নিয়ে পাশের বিল্ডিং দিয়ে একদিন আগে যাই দেখে আসি যে কিভাবে যাওয়া যাব ও জানলার পাশে। তো একদিন আগে পরের দিন তেল নিয়ে যাই, তেল নিয়ে খুব ভোরবেলা 4টা বাজে, তখন তেল নিয়ে যাই, তেল নিয়ে দেখি ওইখানে আবার একটা বাসার মধ্যে ছোট একটা, মানে ছোটখাটো যে পরোটা মরোটা বেচে না, এরকম একটা রুমের মধ্যে এরকম বাজি টাজি মানে অনেক কিছু পাকায়। তো আমি ওনার 100 টাকা দিই, ওনার 100 টাকা তেল আমি নিজে নিয়ে যাই, ওনার 100 টাকা দিয়ে তেলটা ওইখানে ফুটাই, অনেক গরম করে ফুটাই আমি রশি বাইন্দা ওই তেলের ডিব্বাটা নিচে রেখে ওই ইয়ার পাশ দিয়ে বাইয়া উঠি, জানলা পাশ দিয়া বাইয়া উঠা ওই নিচে নামি, পরে রশি দিয়ে ওই তেলের ইয়েটা নামায়া পরে বসে বসে ভাবতেছি মারবো কি মারবো না, দেখি ও একলা শুয়ে আছে, মারবো কি মারবো না এরকম ভাবতেছি। কিছুক্ষণ পরে দেখি ওয়ালের সাইড থেকে ওর শরীরের উপর ওই ছেলে হাত দিছে। ওই ছেলে হাত দেখে আমি আর নিজে সহ্য করতে পারলাম না, তখন ওই গরম তেলগুলো সব ঢেলে দেওয়ার শরীরের মধ্যে। তখন অর্ধেকগুলো পরে ওর গার আর মুখের কানের এখান দিয়ে, মানে গাড়ির এখান দিয়ে পোড়া যায়, ওর গায়ে এমনি খালি ছোট একটা পোশাক থাকে, ওই পেটের এখান দিয়ে পোড়া যায়, ওই রানের এখান দিয়ে পোড়া যায়। ওই সময় ও কি করছিল? তেলটা পোড়া, ও ঘুমাচ্ছিল। তো ঘুম থেকে কি জেগে উঠলো না? হ্যাঁ, ঘুম থেকে চিকুর দিয়া দিছে। হ্যাঁ, মানে ও মা গো কয়া চিকুর দিয়া উঠছে, ওই ও চিকুরের লাগে ওই ঘরে আর 2-3 জন ছিটকা গেছে না, 2-3 আরো নিচে ফ্লোরে আর 2 জন শোয়া ছিল, পাশে আবার ওই ছেলে শোয়া ছিল। তো সবাই চিকুর দিয়া উঠছে, ও মা গো কয়া চিকুর দিয়া উঠছে। উঠার লগে ছাদের উপরে একটা মহিলা ছিল, বলতেছে দর। তখন আমি লাভ দিয়ে আমার জুতা মোতা রাইখা, মানে সিঁড়ি দিয়ে লাভ দিয়ে যেভাবে পারছি নাই মা, এই খালি পায়ে দৌড়াইতেছি, দৌড়ে একটা রিক্সা নিলাম, রিক্সা দিয়ে আমি উঠা চলে গেছি, যেখানে কাজ করতাম ওইখানে চলে গেছি। ওইখানে যাওয়ার পর আমার ফোন দিছে, আমার সাথে কেন করলি এগুলো? তা আমি বললাম, কেন করছি? তুই আমার সাথে কেন করলি এগুলো? তুই কেন করলি আমার সাথে এগুলো? তো পরে বলতেছে, তুই আয় আমার বাসায়, আমার অনেকে ইয়ে করলো। তা আমি তো বুঝছি যে আমি ওরে ক্ষতি করছি, ও গেলে আমার পুলিশে দিয়ে দিবে, সেটা আমি ভালো করে জানি। তো ওর পর আমারে পাঠাইছিল ছবিগুলো, আমি অবশ্যই রাখছিলাম। তো আমার ওয়াইফ আসলে ছবিগুলো দেখে ডিলিট করে দিছে আর কি আমার মোবাইলে। মানে আপনার ওয়াইফও জানে যে আপনি এই কাজটা করেছেন? হ্যাঁ, আমার ওয়াইফ জানে যে এই কাজটা আমি করছি। কিন্তু পরে কি হলো? পরেও আমার নামে একটা মতিঝিল থানা নাকি মামলা করছিল, কিন্তু পুলিশ, আমি আসলে ঢুকি নাই আর জিজ্ঞাসা কেউ পাঠায়ও না, কিভাবে দেখা যাবে? কত সালের দিকে মামলাটা করেছে? এই যে 1 বছরের আগে এই কাহিনী। এরপরে মামলা করার পরে কি পুলিশের সঙ্গে আপনার কোনো যোগাযোগ? ফোনে একটু কথা হয়েছিল, আমার নাম্বারে পুলিশ ফোন দিয়েছিল। কি বলে? বলতেছে আপনি কিছু হবে না, আপনি থানায় এসে একটু দেখা করেন। আচ্ছা, তো আমি কি থানায় যাই, কি আমি বিপদে পড়বো নাকি? আপনি জানেন এরপরে? না, আমি যাইনি, থানায় যাইনি। তো এই 1 বছর যাবত তার সঙ্গে আপনি দেখা সাক্ষাৎ করেন? কার সাথে? মানে প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কার সাথে আসলে দেখা হয় নাই, কিন্তু একবার মেসেঞ্জারে ফোনে করতে পাইছিলাম, দেখি ব্লকটা খোলা, পরে ব্লক খুলে রাখছে, পরে ফোন দিছিলাম, পরে এমনি ফোনে দেখছিলাম, কিন্তু দেখলাম মুখটুক ভালোই আছে, এবার ভিতরে এগুলো শুকাইছে কিনা আমি জানি না।
1 বছর যাবত সংসারের কি অবস্থা? আপনার বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, আমার বাচ্চা ছবি আপনাকে না, দেখাবো। বাচ্চা ছবি দেখান লাগবে না, আপনি বলেন আপনার কি ছেলে হয়েছে? হ্যাঁ, আমার ছেলে হয়েছে। বয়স কত? বয়স 1.5 বছর হবে। আপনি কি এখনো প্রিয়াঙ্কাকে মিস করেন, নাকি আপনার ওয়াইফের সঙ্গে এখন সংসার না, ঠিকঠাক আছে? ও এই গত কয়েক মাস ধরে ওর সাথে ভালো একটা সম্পর্ক। মনে পড়ে মাঝে মধ্যে, মিস করি বলতে হ্যাঁ মিস করি, মাঝে মধ্যে মনে পড়ে যায়। কত বছর ছিলেন প্রিয়াঙ্কার সঙ্গে? প্রায় 6-7 বছর। 6-7 বছর। কেন আজকে আপনি আবারও যদি এই প্রশ্নটা করি, এই সিক্রেটসে এই ঘটনাটা বললেন, কি কারণে? ভুলটা কোথায় আপনার ভুলগুলা কি কি? আমার ভুলগুলো একটাই হয়েছে, যখন আমার বাবা মারছিল যে আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি যদি তাদের সাথে চলে যেতাম তাহলে এরকম মায়া ওর সাথে জন্মাইতো না, আর এরকম অনুভূতিটা ওর জন্য হইতো না। তখন বাবা মার সাথে যদি চলে যেতাম সেটাই বেটার ছিল, যাইনি তখন। আমি এই জায়গাটায় আসলে অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে পুরো অনুষ্ঠানটা শোনার পরে যে ভুলটা কোথায়, অপরাধটা কোথায়, এবং এটাকে আমি ভুল কোন জায়গাটা থেকে বলবো। যদি বলি যে ও তৃতীয় লিঙ্গের একজনের সঙ্গে সম্পর্ক করেছে, এটা কি ভুল? তাহলে তৃতীয় লিঙ্গের একটা মানুষের স্বাভাবিক জীবন কোথা থেকে হবে? এটাও তো একটা চিন্তার বিষয়। আবার আরেকটা বিষয়ের জায়গাটা সেটা হলো যে ও তার ফ্যামিলিকে অস্বীকার করেছে বা এমন একটা মানুষের সঙ্গে সম্পর্ক করেছে যেখানে 8-10টা স্বাভাবিক, মানে যেটা হয় ছেলে এবং একটা মেয়ের মধ্যে যে সম্পর্কটা হয় সেই সম্পর্কের জায়গাটা নাই। সুতরাং সেদিক থেকে কি পরিবারের প্রতি কোনো ভুল? এটা আসলে একটা ট্রাই ডাইমেনশনাল একটা স্টোরি, এবং এই সিক্রেটসে আপনি যদি বলেন যে ওনার তৃতীয় লিঙ্গের যে কোনো একজনের সঙ্গে সম্পর্ক রাখাটাই অন্যায় হয়েছে, সেই জায়গাটিতে আমার মতামত দেওয়া খুব মুশকিল। আমি সেটাকে হাও বলবো না, নাও বলবো না। এই কারণে বলবো না যে আমাদের দেশে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সরকার। তাদেরকে নাগরিক অধিকার যাতে ঠিকমতো পায় সেই অধিকারের জায়গাটা থেকে সরকার সমস্ত রকমভাবে আন্তরিকতার চেষ্টা করছে, কাজের ব্যবস্থা করছে। অনেক মহত্তম ব্যক্তিরাও এই ব্যাপারটাতে এগিয়ে আসছেন। সামাজিক প্রতিষ্ঠা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা কমিউনিটিকে, একটা গোষ্ঠীকে নিয়ে রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ একটা ভুল কনসেপশন নিয়ে রান করা এবং সেই কমিউনিটিটাকে আবার মেইন স্ট্রিমের সাথে অ্যাড করা বা তাদেরকে একটা সুন্দর জীবনযাপন দেয়া, এটা কিন্তু সহজ বিষয় না, এটা রাতারাতি চাইলেই সম্ভব না। তো এই জায়গাগুলো থেকে যদি আমি বলি যে একটা স্বাভাবিক সংসারের সম্পর্কটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক, একটা ছেলে এবং মেয়ের সম্পর্ক, সেই জায়গাটিতে তৃতীয় লিঙ্গের কোনো কিছুকে বসানো, এটা ধর্মীয়ভাবেও যায় কি না, কিংবা সামাজিকভাবেও আসলে কিভাবে দেখব, বা রাষ্ট্রীয়ভাবেও আসলে এটার ব্যাখ্যাটা কি, এই জায়গাটায় আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে। আমি বরং এই বিষয়টাকে একটু ওভারলুকই করি, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে আমি যে জিনিসটা দেখেছি, মানে সেটা হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে, সেটা হলো যে ও যার সঙ্গে সম্পর্ক করেছে সেখানেও যদি কমপ্লিটলি হ্যাপি থাকতো, সেই বিষয়টাকে আমরা বরং অন্যভাবে দেখতে পারতাম যে ঠিক আছে কমপ্লিটলি হ্যাপি আছে, বাট হি ইজ নট হ্যাপি। সো ওই জায়গাটি থেকে এমন একটা মানুষের সঙ্গে সে সম্পর্ক করেছে যেই সম্পর্কের একটা অনিশ্চয়তা ছিল যে এটার কোনো রেজাল্ট আসলেই দাঁড়াবে কিনা, সংসার জীবনে আমরা আদৌ যেতে পারবো কিনা, বাচ্চা কাচ্চার একটা বিষয় থাকে, সেটা আদৌ হবে কিনা। তো সেই জায়গাটা থেকে চিন্তা করে ও ওইখান থেকে হয়তো কুইট করার একটা ব্যাপার ছিল, সেটা তার মধ্যে মিসিং ছিল। আমাদের আজকের এই গেস্ট যিনি আছেন তার মধ্যে মিসিং ছিল, নাম্বার 1। নাম্বার 2 সেটা হলো যে এই যে যেই লোকটার সঙ্গে ও সম্পর্কটা করলো, বা যে তৃতীয় লিঙ্গের যে প্রিয়াঙ্কার সঙ্গে যে সম্পর্কটা করলো, শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা তার নিজের জীবনের জন্য হোক বা প্রয়োজনের জন্য হোক অন্য কারোর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া বা কাউকে জীবনের জন্য বেছে নেওয়া, এটা তো খুবই যুক্তিসঙ্গত ছিল। কারণ ও তো বিয়ে শাদী করেছে, এবং বিয়ে শাদী যেহেতু করেছে সুতরাং তার বউকে নিয়ে সেটেল হয়ে যাওয়া, এটাও তো খুবই যুক্তিসঙ্গত ছিল। কিন্তু প্রিয়াঙ্কার এই আচরণ সে মেনে নিতে পারেনি বলে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কার গায়ে যে গরম তেল ছুঁড়ে মারাটা, এটাকেই আমি সবচেয়ে বড় অন্যায় হিসেবে দেখতে চাই। আমি কনক্লুশনের জায়গাতে আসতে চাই। দেখুন, সব কিছুরই একটা ব্যালেন্স বা সিস্টেম আছে, এবং অদ্ভুতভাবে আমাদের মনের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি কোনো লজিক মানে না। এই ছেলেটার ক্ষেত্রে হয়তো বা সেটাই হয়েছে, নইলে বাবা বারবার ধরে নিয়ে আসছিল, পুলিশ দিয়ে নিয়ে আসা হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু দিন শেষে এই ইমোশনটা ফল ডাউন করে, এবং চমৎকারভাবেই এটা সত্য প্রত্যেকটা মানুষের জীবনে। কারো কারো জীবনে আস্তে আস্তে শেষ হয়ে যায়, কারো কারো জীবনে খুব নোংরাভাবে শেষ হয়, বাট এটা ফল ডাউন করে। কারণ এক্সট্রিমিজম কোনো ক্ষেত্রেই লাইফে, কোনো ক্ষেত্রেই, এগেন আই এম রিপিট, এক্সট্রিমিজম কোনো ক্ষেত্রেই লাইফে, সেটা যেই অঙ্গনেই হোক না কেন, সোসাইটির যে কোনো অঙ্গনেই হোক না কেন, সেটা আসলে কন্টিনিউ করে না। সেটা খুব সার্টেন একটা পিরিয়ড নিয়ে থাকে, তারপরে সেটা শেষ হয়ে যায়। এবং এই এক্সট্রিম জিনিসগুলোকেই লাইফের সবচেয়ে বড় জিনিস মনে করে জীবনের অন্যান্য বিষয়গুলোকে গুরুত্ব না দিলে
ওই মানুষটার আসলে জীবনে কিছুই থাকে না। এই যে অ্যাঙ্গেল থেকে যদি আপনি সিক্রেটসটাকে দেখেন, তাহলে আমি বলবো যে অনেক বড় বড় ভুল এখনও হতে পারতো এই ছেলেটির দ্বারা, কিন্তু শেষ পর্যন্ত সেই ভুলটি হয়নি। যেমন একটা বড় ভুলের জায়গাটি হচ্ছে ওর সন্তানের বয়স সম্ভবত কত বছর? 1.5 বছর। 1.5 বছর। তার মানে সন্তান এখনও বলা যেতে পারে কিছুই বোঝে না। তো এই সন্তানটি যদি বড় হয়ে তার চারপাশের পরিবেশ বা কমিউনিটির কাছে পরিচিতি পায় যে তার বাবা হচ্ছে এইরকম চরিত্রের অধিকারী, সেটা নিঃসন্দেহে তার বাবার জন্য অনেক বড় একটা ফেইলার। এবং একই সাথে এটাও সত্য যে ও যদি ওই জায়গাটা থেকে নিজেকে রিমুভ না করতে পারে, তাহলে যেই সংসারে একটা খুব সুন্দর সম্ভাবনা তৈরি হয়েছে সেটাও নষ্ট হয়ে যাওয়ার একটা